আসসালামু আলাইকুম। কন্ট্রাক্ট লয়ের ফার্স্ট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকেই আজকের ক্লাসে যুক্ত হবেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু দ্রুত ক্লাসটাতে জয়েন করবেন আর আমাকে জানাবেন সবকিছু ক্লিয়ার কিনা, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখন পর্যন্ত আপনাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আপনারা একটু দ্রুত জয়েন করবেন লাইভে আর অবশ্যই আমাকে জানাবেন যে আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যায় কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, বিশেষ করে আমার পেছনের লেখাগুলো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। মাহবুব আলম লিখেছেন ক্লিয়ার আপু। ওকে, একজনের কমেন্ট দেখেছি। একটু অপেক্ষা করি, আমরা সবাই একটু জয়েন করুক ক্লাসে, এন্ড দেন আমরা শুরু করব ক্লাসটা। কন্ট্রাক্ট অ্যাক্টর ফার্স্ট ক্লাস আজকে, আপনারা একটু দ্রুত জয়েন করে ফেলেন সবাই। আমি দেখতে পাচ্ছি 31 অলরেডি জয়েন করেছেন। যারা জয়েন করছেন তারা একটু আমাকে কমেন্ট করবেন এবং আমাকে জানাবেন ক্লিয়ার কিনা সবকিছু। নাবিলা জাহান, তানজিনা ফ্রোজ, ওয়ালাইকুম আসসালাম। নাসিরউদ্দিন লিখেছেন ক্লিয়ার। মোহিনী ফাইজা, ওয়ালাইকুম আসসালাম। তনুশ্রী সরকার নমস্কার। সুস্মিতা সরকার বৃষ্টি নমস্কার। মৃন্ময়ী সেতু, নাজমুন সাকিব ইতি, মিফতাহুল জান্নাত, মাহিম, লিমা, আসিয়া খাতুন, সাবিনা সুলতানা, সুমাইয়া ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম। উন্নি দাস লিখেছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রুবায়াত তানজিন, ওয়ালাইকুম আসসালাম। মারুফা ইয়াসমিন জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম। নুসরাত এশা, সীমান্ত, ওয়ালাইকুম আসসালাম। ইতি লিখেছেন ক্লিয়ার আপু, ওকে। রতন আহমেদ শাওন, এরা সবাই আমার স্টুডেন্ট, আমি পরিচিত পাচ্ছি, সবাইকে পাচ্ছি পরিচিত। এটা সম্ভবত আমি বড় গ্রুপটাতে ক্লাস নিচ্ছি তো আনকমন অনেকগুলো নাম পাওয়ার কথা, কিন্তু আমি এখন পর্যন্ত আনকমন কাউকে পাইনি। সবই তো দেখা যাচ্ছে আমার স্টুডেন্ট। যেমন শেখ সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আফসানা মিমি, নুসরাত জাহান, আখি নূর, এরা সবাই তো আমার স্টুডেন্ট। আচ্ছা, মৃন্ময় সেতু, ক্লাসের রুটিন দেখেই খুশি হয়ে গেছি আপু, আপনার ক্লাস আছে। থ্যাংক ইউ সেতু। আমারও ভাল লাগে আসলে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হলে। দেখা তো হয় না, দেখা হওয়ার তো সুযোগই নাই। আবির সরকার অভ্র, আলহামদুলিল্লাহ ভালো। নাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া আফরিন, ওয়ালাইকুম আসসালাম। তৌকির জয়েন করেছেন। লাবিবা ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। সব আমার স্টুডেন্ট, সবগুলো নাম আমার পরিচিত। শেখ সাহেব জানতে চাচ্ছেন কেমন আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের কি অবস্থা, ঠান্ডা পড়ে গেছে না অনেক? সাবরিনা জেনি, ওয়ালাইকুম আসসালাম। ইফাত জাহান কলি, আপু সাজুগুজু করেছে, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। শুনেন, আজকে আমি বাসায় আসছি একটু আর্লি, আপনাদের কন্ট্রাক্ট ল ক্লাস আছে আজকে। ল তো আমি সাধারণত খুব একটা নেই না, নেওয়ার সুযোগ পাই না আসলে, কারণ আমাকে জেনারেল এত প্রেসার দিয়ে রাখে, পুরো জেনারেলটা দিয়ে রাখে আমার উপরে। তো ল দেখা যায় আমি চাই, আমি সত্যিকার অর্থে লয়ের ক্লাসগুলো নিতে চাই, কিন্তু সুযোগ পাই না, সময় পাই না। তো এই জন্য চিন্তা করলাম আজকে যেহেতু আপনাদের সাথে আমার প্রথম লয়ের ক্লাস, একটু রেডি টেডি হয়ে আসি। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, বুঝেন নাই? আচ্ছা, কে কে জয়েন করেছেন? মাহমুদুল হাসান অনিক, জান্নাতুন্নুর সিথি, ওয়ালাইকুম আসসালাম। হেলাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম। অমৃত সাহা, ম্যাম আই এম হিয়ার অ্যান আননোন স্টুডেন্ট অফ ইয়ার্স। আচ্ছা, অমৃত সাহা একজন পাওয়া গেছে। সুলতানা প্রীতি, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুন্নুর সিথি লিখেছেন হ্যাপি টু সি ইউ এগেইন, থ্যাংক ইউ সিথি। নাজমুল ইসলাম, জান্নাতুল মার্জানা, সাইদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আসিয়া লিখেছেন, ও রাজশাহীতে আজকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, শেরপুরে প্রচন্ড ঠান্ডা। সুলতানা প্রীতি লিখেছেন আমি চলে আসছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নাজদিন লিমা, আপু নড়াচড়া করে না কেন? কে নড়াচড়া করে না? আমি নড়াচড়া করি না কেন? শামসুন্নাহার জলি, ওয়ালাইকুম আসসালাম। মারিয়া, আহ, আপনাকে লয়ের ক্লাসে পেয়ে খুব ভালো লাগছে, আপনার ক্লাসগুলো করলে ক্লাসে নোট কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ মারিয়া। আসিয়া লিখছেন খুবই শীত পড়েছে। রিয়া, ওয়ালাইকুম আসসালাম। সাবাইমা, ওয়ালাইকুম আসসালাম। রিফা তাসনিয়া, ফারজানা পারভিন, নাফিসা তাসলিম, ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি অনেকেই চলে এসেছেন ক্লাসে। কন্ট্রাক্ট ল দেখে স্টুডেন্ট সংখ্যা কম না, 61 জয়েন করেছেন, এখন দেখাচ্ছে 63। আমরা আরেকটু অপেক্ষা করি। সব আমার স্টুডেন্ট, যাদেরকে দেখতে পাচ্ছি সব আমার স্টুডেন্ট। কন্ট্রাক্ট ল যখন ক্লাসের জন্য দাঁড়াই তখন আমি বুঝতেছিলাম যে এখানে স্টুডেন্ট কম হবে, কারণ হচ্ছে এই আইনটা
আমি নাইমুল ল ইসলাম। আচ্ছা আপু, আমি নাইমুল ল ইসলাম। ওকে। ইশরাত জাহান, অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। নাজনীন লিমা আপু, এখন ঠিক আছে। আচ্ছা। সাবরিনা ইসলাম মিম, সাইমা খন্দকার, ওয়ালাইকুম আসসালাম। কন্ট্রাক্ট ল যখন ক্লাসে দাঁড়াই, আমি জানি যে স্টুডেন্ট একটু কম আসে, কারণ হচ্ছে এটা তো বাড়ে নাই, বার কাউন্সিলে তো এটা আসে না। এখানে শুধুমাত্র তারাই ক্লাসগুলো করবে যারা হচ্ছে আপনার বিজেএস পরীক্ষাটা দিবে। জুডিশিয়ারি যাদের টার্গেট তারাই কন্ট্রাক্ট ল করবে, আদারওয়াইজ তো আসার কথা না। আপু 72, আচ্ছা এখন 72 আসছে। মাসুদ রানা সুমন, ওয়ালাইকুম আসসালাম। এই সব আমার স্টুডেন্ট সব। আরেকটু অপেক্ষা করি, আর কেউ আসলে আসুক, আদারওয়াইজ আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ 72 এখন ক্লাস করতেছে। ওকে। আনকমন খুব একটা নাই, সবাই তো আমার পরিচিত। মাহারাফ ফামিদ, চুক্তি আইন অনেক কঠিন। সুজাতা বড়, ওয়ালাইকুম আসসালাম। শামীমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, জয়েন করেছেন আমাদের সাথে। সুজাতা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের কি অবস্থা বলেন? চুক্তি আইনটা আমাদের আসলে বারে তো লাগে না, এটা মানে বার কাউন্সিলের পরীক্ষায় তো চুক্তি আইন আমাদের আসে না, কিন্তু কোর্ট প্র্যাকটিস করতে গেলেও অনেক জায়গায় গিয়ে দেখবেন চুক্তি আইনটা লাগে। বিশেষ করে যারা একটু কর্পোরেট লয়ারিং করতে চান বা এদিকে আগ্রহ আছে তাদের লাগে। আর জুডিশিয়ারির জন্য এটা তো মাস্ট হ্যাভ, এটা আমাদের পড়তেই হয়। আমাদের প্রিলি রিটেন সব জায়গাতেই এটা আছে। তো ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। আমার মনে হয় যে অনেকেই জয়েন করে ফেলেছেন, আর অপেক্ষা না করি। যারা আমাকে চেনেন তাদের জন্য তো ভালো, আর যারা আমাকে চেনেন না বা পরিচয় নাই যাদের সাথে, তাদের জন্য বলছি আমি কাজী নুসরাত, বোর্ডে লেখাই আছে কাজী নুসরাত আরিফ, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ হিসেবে কর্মরত আছি। আজকে সেশনটা ওপেন দেওয়া হয়েছে। নর্মালি যারা মিডল ল স্কুল স্টুডেন্ট তারা আমাকে চিনে, অনেকে আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট এবার 17-এ রিটেন দিচ্ছে, তারাও আমাকে চেনে। অনেকের সাথে হয়তো বিভিন্ন সময় প্রমোশনাল কাজে দেখা হয়েছে আমার। আর যারা আমাকে চেনেন না তাদের জন্য পরিচয়টা দিলাম। আজকে বেসিক্যালি আমরা শুরু করব হচ্ছে চুক্তি আইনটা নিয়ে। চুক্তি আইনটা স্টুডেন্টরা বলে অনেক কঠিন, অনেক ঝামেলা লাগে। বিশেষ করে আমি যখন জিজ্ঞেস করি আপনাদের কাছে প্রপার্টি রিলেটেড লয়ের মধ্যে কোনটা ভেজাল লাগে, কন্ট্রাক্ট লয়ের কথা তারা বলবেই। এটা এমন একটা সাবজেক্ট যে এটা কঠিন লাগে না বা এটাকে পেঁচানো লাগে না, এরকম স্টুডেন্টের সংখ্যা খুব কম আছে। তো আমি যেটা চেষ্টা করি, সাধারণত জানে যারা রেগুলার ক্লাস করে ওরা জানে, যদি কোনো সাবজেক্ট আমরা দেখি যে অনেক বেশি জটিল এবং কঠিন, আমরা চেষ্টা করি সেটাকে একদম সহজভাবে খাতায় নিয়ে আসার জন্য। আমি চেষ্টাও করি ক্লাসে নোটগুলো করায় দেওয়ার জন্য, এবং আপনাদেরকে বোঝায়ও খুব সহজভাবে, প্র্যাকটিসও করতে বলি খুব সহজ উপায়ে। তো কন্ট্রাক্ট লয়ের ক্ষেত্রে এটা ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। আমরা এই জটিল এবং কঠিন আইনটাকে খুব সহজভাবে পড়ার চেষ্টা করব, যতটুকু সহজভাবে এটাকে বোঝা যায়, যতটুকু সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করা যায়। 86 এখন সম্ভবত ক্লাস করতেছেন। আচ্ছা, কন্ট্রাক্ট ল শুরু করার আগেই আপনাদেরকে গুড নিউজ দিয়েই শুরু করি। যে কোনো ক্লাস শুরু করার আগেই তো আমি সাধারণত আপনাদেরকে 2-4টা নিউজ দিয়ে দিই, এবারও এটার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে কমেন্ট করে ফেলছেন। তৃষা কর্মকার আপু, কন্ট্রাক্ট আপনি নিচ্ছেন, খুশি আমি। নাবিলা রাইসা, পারিবারিক কারণে গ্যাপ পড়ে গেছে। নাবিলা, এখন থেকে আর গ্যাপ দিয়ে না। তিশা নয়ন, ওয়ালাইকুম আসসালাম। সুস্মিতা সরকার, বৃষ্টি আপনার জন্য বেস্ট একটা রিভিশন হবে। আচ্ছা আপু, সংবিধানটা নিলেও অনেক ভালো হতো। সংবিধান এখন অনেক কি পড়বেন বলেন, সংবিধান সংস্কার কমিটি কি করবে আমরা জানি, এটা আপাতত পড়তে হবে না, এটা বাদ দেন। নুসরাত জাহান, সবচেয়ে হার্ড লাগে ট্রান্সফার অফ প্রপার্টি। আচ্ছা ফারিয়া বিনতে নাসির, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা ক্লাসটা শুরু করি। শুরুতে যারা যারা এখানে ক্লাস করতেছেন তাদের জন্য বলে রাখি, আমাদের কন্ট্রাক্ট লয়ের টোটাল ক্লাস হবে 8টা। এই 8টা ক্লাসে আমরা প্রিলি এবং রিটেনের সিলেবাস একসাথে কভার করার চেষ্টা করব। সাধারণত আমি আমার ক্লাসগুলোতে তাই করি। আমি যে কোনো কোর্স যখন পড়াই, আমি এমনভাবেই পড়াই সেটা আপনার প্রিলি এবং রিটেন একসাথে কভার করে যায়। যেমন আমরা ম্যাথ করেছি, আমরা এভাবেই ট্রাই করেছি ম্যাথগুলো করার। আমরা যখন বাংলা পড়েছি, বাংলাটাও আমরা এভাবে নিয়েছি। চুক্তি আইনটাও ঠিক আমরা একই রকম ভাবেই আগাবো। অর্থাৎ আমি আমার ক্লাসগুলো এমনভাবেই ডিজাইন করেছি, এতে আপনার প্রিলিতে কি ধরনের প্রশ্ন আসে সেটাও আমি ডিসকাস করব, আবার
রিটেনে কি ধরনের প্রশ্ন আপনার আসে বা আসলে আপনি কিভাবে লিখবেন সেটাও আমি আপনার সাথে ডিসকাস করে দিব। টোটাল আমরা ক্লাস দিব হচ্ছে 8টা। এই 8টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ পুরো কন্ট্রাক্ট লটা আমরা শেষ করার চেষ্টা করব। আর এই 8টা ক্লাসে যারা লাইভে আমার সাথে জয়েন করবেন, আই রিপিট, 8টা ক্লাসেই যারা লাইভে আমার সাথে জয়েন করবেন তাদের সবার জন্য চুক্তি আইনের উপরে আমার এক্সক্লুসিভ নোটটা আপনাকে দিয়ে দিব। এই পৃথিবীতে সব থেকে জটিল, পৃথিবী বলবো না, জুডিশিয়ারি সিলেবাসের সব থেকে জটিল আমার কাছে মনে হয়েছে যখন আমি কন্ট্রাক্ট ল নোট করতে গেছি তখন। কারণ এত এত উদাহরণ আসে, আপনার ডাইরেক্টে এত এত এক্সাম্পল দেয়া, এবং একটা কথাকে, সহজ স্বাভাবিক একটা কনসেপ্টকে এত জটিলভাবে মানে উপস্থাপন করা হয় বইগুলোতে, এটা নোট করাটা আমার জন্য সত্যিকার অর্থে খুব চ্যালেঞ্জিং ছিল। এবং মজার বিষয়টা খেয়াল করেন, আমি যখন পরীক্ষা দিছি আমি কন্ট্রাক্ট ল নোট করি নাই। আমি নিজে যখন পরীক্ষা দিচ্ছিলাম, মানে আমার বিজিএস গুলো দিচ্ছিলাম, তখন আমি কন্ট্রাক্ট ল নোট করিনি। 17 বিজিএস এর সময় যখন আমি টিচার হিসেবে কাজ করতেছি তখন আমি নোটটা করে দিচ্ছি স্টুডেন্টদেরকে। এবং আমি 17 বিজিএস এ কন্ট্রাক্ট ল ক্লাস নেইও নাই, কিন্তু ওদের এত ডিমান্ড ছিল, বিশেষ করে আমাকে যখন রিভিউ ক্লাসগুলো নিতে বললো, আমি তো মোটামুটি 17 রিটার্নের আগে মেজরিটি রিভিউ ক্লাস আমার নেয়া। তখন ওদেরকে যখন আমি জিজ্ঞেস করলাম কোথায় সমস্যা, ওরা বললো কন্ট্রাক্ট ল। এক বাক্যে সবাই বলতেছে কন্ট্রাক্ট লটা সমস্যা, এটা পারি না, এটা নোট করতে পারতেছি না, বুঝতেছি না, অনেক বড় লাগে, অনেক জটিল লাগে। ওই সময়টাতে বসে বসে আমি আপনাদের জন্য একটা কন্ট্রাক্ট ল নোট রেডি করি। সানজিদা অনন্যা জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অসুবিধা নেই। ওই নোটটা এত সুন্দর হয়েছে, নোটটা আমার নিজের কথা নিজেই বলতে হচ্ছে। আমি তো অনেক কিছু নোটই আপনাদেরকে দেই, তবে আমার কাছে মনে হয় যতগুলো নোট আমি করেছি বা আপনাদেরকে দিয়েছি যেগুলো, এর মধ্যে সব থেকে সুন্দর নোট হচ্ছে দুইটা, একটা আপনাদের জ্যামিতি নোট, আরেকটা হচ্ছে আপনাদের কন্ট্রাক্ট নোট। এই দুইটা নোট হচ্ছে সব থেকে সুন্দর হয়েছে। কন্ট্রাক্টের যে নোটটা অনেকের কাছে আছে, এই নোটটা যদি আপনি দেখেন, যাদের কাছে আছে তারা তো জানেন, এই নোটটা একবার দেখলেই আপনি বুঝতে পারবেন এটা একই সাথে প্রিলির জন্য যেমন আপনার কাজে লাগে, ঠিক তেমনি ভাবে এটা পড়লে আপনি রিটেনের অনেক কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। এবং নোটটা খুব গোছানো, আপনার পড়তে খারাপ লাগবে না, খুব গোছানো একটা নোট। আপনার পড়তে খারাপও লাগবে না, জটিলও লাগবে না। আমি আবার ছোট ছোট টেকনিকও দিয়ে দিছি কিভাবে মনে রাখবেন, কিভাবে মুখস্থ করবেন। কন্ট্রাক্ট ল তো মনে থাকে না, সেকশন মনে থাকে না, সেটাও আমি একটু একটু করে টেকনিক লিখে দিছি। যেখানে একটু আপনার প্রবলেমেটিক মনে হতে পারে সেটা আমি আমার মতো করে নোটের মধ্যে একটা ব্যাখ্যা দিয়ে দিছি। তো নোটটা অনেক সুন্দর। আজকেও যখন আপনাদেরকে ক্লাস নেওয়ার আগে আমি নোটটা দেখতেছিলাম, তখন আমি বললাম যে আমি যথেষ্ট পরিশ্রম করেছি নোটটার পেছনে। যথেষ্ট পরিশ্রম লব্ধ একটা নোট হচ্ছে এই কন্ট্রাক্ট আইন। এখন এই নোটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, শর্ত একটাই, আমার 8টা কন্ট্রাক্ট ল ক্লাসে আপনাকে লাইভে উপস্থিত থাকতে হবে। এবং আমি যেটা করব সেটা হচ্ছে আজকে থেকেই আমি আপনাদের একটা মানে রোল কলের ব্যবস্থা করতেছি। নামগুলো আমি লিখে রাখবো। আপনারা যারা রেগুলার ক্লাস করেন কিন্তু কমেন্ট করেন না, তারা এই ভুলটা কন্ট্রাক্ট ল ক্লাসে অন্তত করবেন না। ক্লাসের শুরুতে এসেই আমাকে জানান দিবেন যে আপু আমি ক্লাসে আসি, আমি যেন ডিউরিং দ্য ক্লাস বুঝতে পারি আপনি আমার ক্লাস করছেন। কারণ আপনি প্রথম 1-2 দিন ক্লাস করবেন, মাঝখানে 3-4টা করবেন না, আবার লাস্টে চলে আসবেন, তাহলে নোট আপনার জন্য না। এটা জ্যামিতির ক্ষেত্রেও হয়তো আমি কিছুটা কনসিডার করব, কিন্তু কন্ট্রাক্টের ক্ষেত্রে করব না। সুতরাং এই নোটটা পেতে হলে আপনাকে অবশ্যই আমার 8টা ক্লাস লাইভে করতে হবে। এবং যেদিন আমার 8টা ক্লাস লাইভে শেষ হয়ে যাবে সেদিন আপনাকে আমি আমার নোটটা প্রোভাইড করব। গত বছর যারা নোটটা নিয়েছিলেন তারাও এবার এই নোটটা কালেক্ট করবেন, কারণ গত বছর হচ্ছে আপনার নোটের সাথে এবারে আমি আরো কিছু কিছু বিষয় এক্সট্রা অ্যাড করে দিয়েছি। গত বছরের নোটটা তো নিবেনই, তার সাথে এবারের নোটটা আরেকটু এক্সট্রা আমি অ্যাড করে দিয়েছি। আরো কিছু কিছু বিষয় যেটা নিয়ে আপনাদের ঝামেলা হয়, প্রবলেম হয়, সেগুলো আমি এক্সক্লুসিভলি অ্যাড করে দিয়েছি। সুতরাং যেদিন আপনার 8টা ক্লাস শেষ হবে সেদিন আপনি আমাকে নক দিবেন এবং আমাকে বলবেন যে আপু নোটটা দিবেন আমাকে। আর আপনি ক্লাসে আছেন কিনা আমি কিভাবে বুঝবো? প্রত্যেকটা ক্লাসের শুরুতে এসে আমাকে, এটা আপনার রেসপন্সিবিলিটি, আপনি আমার ক্লাসে লাইভে আছেন এটা আপনার রেসপন্সিবিলিটি। কোনো ধরনের কোনো অজুহাত গ্রহণযোগ্য না। আপু আমার সেমিস্টার ফাইনাল ছিল, আমার বাসায় মেহমান আসছিল, আপু আমার তো একটু মনটা খারাপ ছিল, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, এগুলো আসলে একসেপ্টেড না। অন্য কোর্সে আমি শুনবো, আপনার ব্রেকআপের গল্প শুনবো, ক্লোজ আপ কাছে আসার গল্প শুনবো, কিন্তু চুক্তি আইনের কোনো ক্লাসে এটা আপনার সাথে আমার চুক্তি,
আপনাকে আমি এই কনসিডারেশনটা তখনই দিব যদি আপনি আমার 8টা ক্লাস লাইভে করেন, আর আপনি লাইভে ছিলেন এটা প্রমাণ করবেন আপনি নিজে। এটা আপনার রেসপন্সিবিলিটি লাইভে ক্লাস করা, তাহলেই শুধুমাত্র এই নোটটা আপনাকে দেয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে ইফফাত জাহান কলি কি লিখেছেন, ইফফাত জাহান কলি উপস্থিত। আপনার সব নোটই সুন্দর আপু, মারুফা ইয়াসমিন লিখেছেন, থ্যাংক ইউ মারুফা। এই মারুফা আমার 17 বিজিএস স্টুডেন্ট, উনি এবার রিটেন দিয়ে বসে আছেন, আবার চুক্তি আইনের ক্লাস করতেছেন। আচ্ছা, সব নোট তো সুন্দরই মারুফা, কিন্তু চুক্তি আইনটা একটু বেশি সুন্দর, আমার কাছে একটু বেশি ভালো লাগে, দেখতে ভালো লাগে। তাহলে এখন ক্লাসে আপনি কি করবেন, যেহেতু নোটটা আপনি পাচ্ছেন, আপনি কি আমার ক্লাসের সাথে সাথে নোটগুলো আরেকবার করবেন? আমার কাছে মনে হয় দরকার নাই। আপনি এই ক্লাসটা ট্রেনে বসে, বাসে বসে, শুয়ে শুয়ে, দাঁড়ায় দাঁড়ায়ও করতে পারেন, অসুবিধা নেই। তবে নোটটা পাওয়ার পরে এটা আপনার কাজে তখনই আসবে যদি আমি ক্লাসে যা বোঝাচ্ছি কনসেপ্টটা আপনার ক্লিয়ার থাকে। আচ্ছা, মাহরা ফাহমিদ লিখেছেন পরের ক্লাসগুলো কি উন্মুক্ত থাকবে? ফাহমিদ, এটা আমি জানি না, এটা কোচিং অথরিটি জানে। ক্লাস কোনটা ওপেন থাকে কোনটা থাকে না, এটা এন্টায়ারলি কোচিং অথরিটি জানে। আপনি একটু কষ্ট করে মিনি ল স্কুল আইডিতে একটা নক দিবেন। নুসরাত জাহান লিখেছেন আমার জীবন আপু একটা দুঃখের কুয়া, তাও ক্লাস করি। করবেন, এই যে কষ্টের সাথে স্বস্তি আছে, এগুলো বলবো আপনাদেরকে। আমরা আগে একটু ক্লাসটা শুরু করি। জ্যামিতি নোটের জন্য কি কালকে নক দিব আপু? কালকে 10 তারিখ, কালকেই দিবেন, 2-1 দিন পরে দেন। আচ্ছা, নাইমুল লিখেছেন জ্যামিতির কয়েকটা লাইভ ক্লাস মিস গেছে আপু। এই জন্য তো নাইমুল আপনার শাস্তি। আপনার নাম কিন্তু আমার মনে নেই নাইমুল, আসলে আপনার নাম আমার মনে নেই। আপনি যদি আমাকে নকও দিতেন আমি মনে করতে পারতাম না। এই জন্য আপনার শাস্তি হচ্ছে আপনি কন্ট্রাক্টের 8টা ক্লাস লাইভে করবেন। শামিমা লিখেছেন প্রেজেন্ট মিস, হ্যাঁ শামিমা ঠিক আছে। সুমন হাহারিয়াক দিচ্ছেন, মৃন্ময় শত হাত তুলতেছেন। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে ক্লাস মিস, এমন এক্সকিউজও দেয়া পসিবল? মনটা খারাপ ছিল আপু, ভাল লাগতেছিল না, ক্লাসে কনসেন্ট্রেট করতে পারি নাই, ক্লাসটা করলাম না। আপু এত গল্প আপনি কখন শুনেন? আরে আমি শুনতে থাকি, আমি তো আপনাদের জন্য আমার নিবেদিত প্রাণ। আপনারা বিশ্বাস করেন না আর কি, বাট আমি যে আপনাদেরকে কত পছন্দ করি এটা আমি বুঝতে পারি। আমি কোর্ট করে এসে আবার হচ্ছে আপনাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে বসি। আপনারা কি করলে মানে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন, কি করলে আপনাদের পরিশ্রমটা কমে যাবে, এটাই আমার কনসিডারেশন থাকে। আমি এটাই সারাক্ষণ চিন্তা করতে থাকি, আমি কি করব, কি করলে আপনার আপনার কষ্টটা কমে যাবে, কি করলে আপনি পরীক্ষায় একটা জিনিস বেশি কমন পাবেন বা পরীক্ষা ভালো করবেন। আচ্ছা, অনেক লিখেছেন আপু আমার নাম মনে আছে? হ্যাঁ মনে আছে আপনার নাম। মোহাম্মদ নাসরুল্লাহ কি লিখেছেন আমি এই মাসে নতুন অ্যাডমিশন নিছি, জ্যামিতি এবং বাংলা কিভাবে পাবো? এই যে নাসরুল্লাহ, আপনি হচ্ছে চুক্তি আইনের ক্লাসগুলো লাইভে করবেন সবগুলো, তারপর আমাকে বলবেন যে আপু আপনার নাম আমার মনে থাকবে আপনি যদি লাইভে ক্লাস করেন, তখন আপনাকে আমি বাকি নোটটাও দিয়ে দিব। জাহিদুল ইসলাম আপু উন্মুক্ত না থাকলে তো লাইভে 8টি ক্লাস করতে পারবো না। উন্মুক্ত না থাকলে যদি আমাদের কি বলে এটাকে ক্লোজ গ্রুপে ক্লাস হয় তখন সেখানে অ্যাডমিশন নিয়ে নিবেন। ক্লাস তো করতে হবে জাহিদুল, নাহলে তো যে মিস করবেন, এক্সক্লুসিভ জিনিসগুলো তো পাবেন না ক্লাস না করলে। আচ্ছা, আমরা চুক্তি আইনটা শুরু করি, আমরা অনেক গল্প করবো, আমরা তো শুধু পড়ি না, আমরা তো শুধু পড়ি না, আহ, আমরা গল্পও করি ক্লাসে। যারা আমার সাথে পূর্ব পরিচিত তারা জানেন আমি প্রচুর গল্প করি ক্লাসে। তো আমরা আজকে পড়বো, সেই সাথে আমরা গল্পও করবো। আমরা শুরু করি। আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা বোঝার চেষ্টা করবেন। এই ক্লাস যদি না বোঝেন, আমি নোট যত সুন্দরই আপনাকে দেই না কেন আপনার কোনো কাজে আসবে না। আমি যত সুন্দর নোটই আপনাকে দেই না কেন আপনার কোনো কাজে আসবে না যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে। আমরা চুক্তি আইনটা দিয়ে আজকে শুরু করি। প্রথমেই আমরা আসি চুক্তি কি। চুক্তি আইন পড়তে গেলে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে চুক্তি বা কন্ট্রাক্ট কি। এটা তো আমরা সবাই জানি, খুব সহজ একটা সংজ্ঞা দেয়া আছে। আইনে বলবৎ যোগ্য, আইনে বলবৎ যোগ্য সম্মতি হচ্ছে চুক্তি। তার মানে কি, এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট। এই তো,
চুক্তি কি? আইনের বলবৎযোগ্য যে কোনো কিছুই হচ্ছে, যে কোনো সম্মতি হচ্ছে চুক্তি। সংজ্ঞাটা দেখতে অনেক সহজ লাগে না? কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, এই সহজ সংজ্ঞাটার মধ্যে কতগুলো কথা বলা আছে। প্রথমেই বলা আছে হচ্ছে সম্মতি, আপনাকে জানতে হবে সম্মতি ব্যাপারটা কি। তারপরে বলা আছে এই সম্মতিটাকে আবার আইন দ্বারা বলবৎযোগ্য হতে হবে। তাহলে চুক্তি কি এটা যদি আমি বুঝতে চাই, তাহলে আমাকে দুইটা জিনিস আগে জানতে হবে। প্রথমেই জানতে হবে সম্মতি ব্যাপারটা কি, সম্মতি বা এগ্রিমেন্ট ব্যাপারটা কি। কারণ আমরা এখানে বলছি না এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট, কিন্তু হোয়াট ইজ এগ্রিমেন্ট, এটা আগে আমাকে জানতে হয়। এগ্রিমেন্ট জানার পরে আমাকে জানতে হবে এই যে আমরা বললাম আইনে বলবৎযোগ্য, আইন দ্বারা বলবৎযোগ্য বলতে আমি কি বুঝাই, কি কি শর্ত পূরণ করলে আমি বলবো যে আমার এই এগ্রিমেন্টটা আইন দ্বারা এনফোর্সড হবে। তাহলে আমরা একটু দেখে আসি সম্মতি কাকে বলে। চুক্তি আইনের 2 উমতে এই সংজ্ঞাটা দেয়া আছে, সম্মতির সংজ্ঞাটা দেয়া আছে। খুব সহজ একটা সংজ্ঞা, আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। চুক্তি আইনের 2 উমতে বলা আছে এক পক্ষ কর্তৃক প্রস্তাব প্রদান, এক পক্ষ কর্তৃক প্রস্তাব প্রদান এবং অপর পক্ষ কর্তৃক নিঃশর্তভাবে তা গ্রহণ। অপর পক্ষ কর্তৃক গ্রহণ, তাহলে প্রস্তাব প্রদান, আমরা একটা কথা পেয়ে গেলাম প্রপোজাল। প্রস্তাব গ্রহণ তার মানে হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এরপরে বলছে পারস্পরিক প্রতিদানের ভিত্তিতে যদি হয়, এই যে আপনি প্রস্তাবটা একজন দিবেন আর একজন গ্রহণ করবে, যদি এর মাঝখানে কোনো পারস্পরিক প্রতিদান থাকে, তার মানে হচ্ছে কনসিডারেশন, কনসিডারেশন যদি থাকে, এই 3টা জিনিসের সম্মিলিত রূপরেখাকেই আমরা বলবো হচ্ছে সম্মতি বা এগ্রিমেন্ট। ব্যাপারটা কি ক্লিয়ার হলো? সহজ না বিষয়টা? প্রথমেই আমরা চুক্তি আইনের চুক্তি পড়তে গিয়ে জানলাম এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট। এখন এগ্রিমেন্ট এনফোর্সেবল বললে জানতে হচ্ছে আমাকে সম্মতি বা এগ্রিমেন্ট ব্যাপারটা কি। এগ্রিমেন্ট হচ্ছে যখন এক পক্ষ কর্তৃক কোনো একটা প্রস্তাব প্রদান করা হয় এবং অপর পক্ষ কর্তৃক সেই প্রস্তাবটা গ্রহণ করা হয়, এবং এই দুই পক্ষের মাঝখানে যখন একটা পারস্পরিক প্রতিদান বা কনসিডারেশন থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সম্মতি। তাহলে এই যে আপনি একটা সম্মতি তৈরি করবেন, এই সম্মতিটা যদি এনফোর্সেবল বাই ল হয়, অর্থাৎ আপনি যদি সম্মতি করার ফলে আইন দ্বারা বলবৎ করতে পারেন সম্মতিটা। এখন আইন দ্বারা বলবৎ কি, আইন দ্বারা বলবৎ ব্যাপারটার মানে কি? মানে হচ্ছে এই যে আপনি সম্মতিটা করলেন, একটা এগ্রিমেন্ট করলেন, আপনি আমার সাথে একটা এগ্রিমেন্ট করলেন, করার ফলে 2 দিন পরে এসে আমি এগ্রিমেন্টটা মানতেছি না, আমি আপনাকে পাত্তাই দিলাম না, শুনলামই না আপনার কথা। আজকে এসে আপনার সাথে আমার একটা এগ্রিমেন্ট হলো, আমি আপনাকে বললাম ঠিক আছে, ধরেন কার নাম বলবো, যেমন মনে করেন রায়হান ভাইয়ের সাথে আমার একটা এগ্রিমেন্ট হলো। রায়হান ভাই বলল যে নুসরাত, তোমাকে আমি একটা টাকা পাঠাচ্ছি, তুমি মিনি ল স্কুলে আগামী কালকে বা আগামী 11 তারিখ আমার এই চুক্তি আইনের 2য় ক্লাসটা নিয়ে নিও। এটা তার সাথে আমার একটা এগ্রিমেন্ট হলো। এখন এই এগ্রিমেন্টটা তখনই চুক্তিতে পরিণত হবে যদি এটাকে আমরা এনফোর্স করতে পারি। অর্থাৎ এই চুক্তিটা যদি আমি এখন ভঙ্গ করি, রায়হান ভাই আমাকে টাকা দিল, আমি 11 তারিখ ক্লাসে আসলাম না, ফোন টোন সব বন্ধ করে, আমাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আমি ভঙ্গ করলাম সম্মতিটা। এর ফলে যদি আইনের দ্বারস্থ হওয়া যায় বা এর ফলে যদি আপনি আইনের কাছে যেতে পারেন, আইন যদি আপনাকে রেমেডি দেওয়ার জন্য রেডি থাকে, তাহলেই আপনি বলবেন এই সম্মতিটা হচ্ছে আইন দ্বারা বলবৎযোগ্য বা এনফোর্সেবল বাই ল। আর কোনো সম্মতি, কোনো এগ্রিমেন্ট যদি এনফোর্সেবল বাই ল হয়, সেটাই হচ্ছে চুক্তি। এইটুকু পর্যন্ত কি বোঝা গেছে? অনেক কিছু বলে ফেলছি আমরা, চুক্তি পড়ে ফেলছি, এগ্রিমেন্ট পড়ে ফেলছি, অনেক কিছু পড়ে ফেলছি। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্ট করবেন। শুনুন, আপনারা কমেন্ট না করলে আমার কাছে এত যান্ত্রিক লাগে, এত যান্ত্রিক লাগে। আমার এই যে সামনে 2-3টা ক্যামেরা থাকে,
আমার কাছে মনে হয় যে আমি খুব মানে একদম মেশিনারিজ এর মধ্যে বসে আছি, ভালো লাগে না। কাচের পুতুল লিখেছেন জি, দিয়ে একটা করে কমেন্ট করবেন, তাহলে আমার কাছে খুব লাইভলি ফিল হয়। রাকিব হাসান, সাদাত বিন আহাদ, ক্লিয়ার। সুলতানা প্রীতি লিখেছেন ক্লিয়ার। যাক, জটিল বিষয়টাই আমরা বুঝে গেছি, কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন একটু খেয়াল করেন তো, কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টটা তো ক্লিয়ার হয়েছে, কিন্তু অনেকগুলা বিষয় এখানে চলে আসছে না? এই যে প্রপোজাল আসছে, একসেপ্টেন্স আসছে, কনসিডারেশন আসছে, এগুলা কি আসলে? এখন স্বাভাবিকভাবে প্রপোজাল বলতে আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে প্রপোজাল বলতে আমরা প্রথমেই বুঝি হচ্ছে প্রেমের প্রস্তাব। আসলে শুরুটা তো হয় বন্ধুত্ব দিয়ে, তুমি কি আমার বন্ধু হবে, আমরা কি একটু বন্ধুত্ব করতে পারি, আপনি কি আমার বন্ধু হবেন, এটাই তো প্রপোজাল। স্বাভাবিকভাবে প্রপোজাল মানেই হচ্ছে প্রেমের প্রস্তাব। স্বাভাবিকভাবে একসেপ্টেন্স মানেই হচ্ছে বন্ধুত্ব বা প্রেমের প্রপোজাল একসেপ্ট করা। আরেকটা প্রপোজাল আমরা বুঝি, সেটা হলো বিয়ের প্রস্তাব। হাতের মধ্যে সুন্দর একটা রিং নিবেন, নিয়ে হাঁটু গেড়ে বসে, উইল ইউ বি মাই লাইফ পার্টনার, উইল ইউ বি মাই ওয়াইফ, উইল ইউ ম্যারি মি। আমরা প্রপোজাল বলতে এটাই বুঝি আসলে জেনারেল সেন্সে। কিন্তু যেহেতু আমরা লয়ের স্টুডেন্ট, আমরা তো আসলে এ ধরনের চিন্তা ভাবনা চাইলেও করতে পারি না। এ ধরনের চিন্তা তো আমরা চাইলেও করতে পারি না, তাই না? আমাদের একটু বাধা ধরা আছে, মানে আমাদেরকে একটু ডিফারেন্ট ভঙ্গিতে চিন্তা করতে হয়। আমরা চাই প্রপোজাল বলতে আমরা আসলে প্রেম ভালোবাসার প্রস্তাবকেই বুঝবো। অবশ্য আমি চাই না, আমি চাই আমার প্রপোজাল বলতে, যেমন আমাকে যদি বলা হয় যে থাইল্যান্ড যাবা, মালদ্বীপ যাবা, এটা আমার কাছে হচ্ছে প্রপোজাল মনে হয়। আবার একসেপ্টেন্স হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি যাবো, এটা আমার কাছে একসেপ্টেন্স মনে হয়। কিন্তু এর পরিবর্তে কোনো কনসিডারেশন আমার দিতে ইচ্ছা করে না। মানে আমার হাজবেন্ড ধরেন আমাকে বললো মালদ্বীপ যাবা, চলো আমরা একটা প্রাইভেট আইল্যান্ড ভাড়া করে সেখানে গিয়ে ঘুরে আসি, আমার খুব ভালো লাগে, এই প্রপোজালটা একসেপ্ট করতেও আমার ইচ্ছা করে। কিন্তু এর পরিবর্তে কোনো কনসিডারেশন, যেমন ধরো প্লেন ফেয়ারটা তুমি স্পন্সর দাও যেহেতু তুমি জব করো, অথবা আমাদের যে প্রাইভেট ভিলাটা হবে সেটার একদিনের রুম রেন্টটা তুমি দিয়ে দাও, এই ধরনের কোনো কনসিডারেশন আমার আসলে দিতে ইচ্ছা করে না। সুতরাং এটা যেহেতু আমার ইচ্ছা করে না, এটাকে আমরা আইনের ভাষাতে সম্মতি বলতে পারি না। কারণ সম্মতি হতে গেলে এই তিনটা জিনিসের কম্বিনেশন আমার লাগবে। একটা প্রস্তাব থাকতে হবে, সেটার গ্রহণ থাকতে হবে, মাঝখানে উভয়ের মধ্যে একটা কনসিডারেশন বা প্রতিদান থাকতে হবে। তাহলে আসলে আমরা একটু দেখে আসি যে আইন কি বলতেছে আসলে। চুক্তি আইনে প্রস্তাব বলতে আমরা কি বুঝি, এটা একটু আমরা দেখে আসি। দেখেন, চুক্তি আইনের ইন্টারপ্রিটেশন ক্লজ গুলো শুরু হয়েছে হচ্ছে 2 থেকে। চুক্তি আইনের যত সংজ্ঞা আছে সব সংজ্ঞা দেয়া আছে হচ্ছে ধারা 2-এ। এই ধারা 2টাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারপ্রিটেশন ক্লজ। রাবিতা রাজদাক জয়েন করেছেন। তানজিলুর ইসলাম লিখেছেন হ্যাঁ ওনার নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, থ্যাংক ইউ তানজিলুর ইসলাম। তাহলে আমরা যেটা বলছিলাম যে চুক্তি আইনের সমস্ত ইন্টারপ্রিটেশন বা সমস্ত সংজ্ঞা দেয়া আছে হচ্ছে ধারা 2-এ। এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারপ্রিটেশন ক্লজ। এই 2-এর ক ধারাতেই আমাদেরকে প্রস্তাব সম্পর্কে বলা আছে। 2-এর কতে বলা আছে হচ্ছে প্রস্তাব। প্রস্তাবের ইংরেজি তো আমরা সবাই জানি, আলাদা করে আর বলতে হলো না, প্রপোজাল। এখন এই প্রপোজালটা কি আসলে? চুক্তি আইনের 2-এর ক ধারা বলছে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো কিছু করা বা করা হতে বিরত থাকার জন্য, কোনো কিছু করা বা করা থেকে বিরত থাকার জন্য অপর ব্যক্তির সম্মতি লাভের উদ্দেশ্যে তার নিকট ইচ্ছা প্রকাশ করে। তাহলে প্রপোজাল ব্যাপারটা কি? কোনো কিছু করা বা করা হতে বিরত থাকা। এক ব্যক্তি অপর ব্যক্তির কাছে ইচ্ছাটা প্রকাশ করবে, এটাই হচ্ছে প্রপোজাল বা প্রস্তাব, যেটা কোথায় বলা আছে 2-এর ক। এই প্রস্তাব ব্যাপারটা আমাদের কেন লাগে? ওই যে আমরা এগ্রিমেন্ট পড়তেছিলাম, এগ্রিমেন্টের মধ্যে প্রস্তাব থাকবে, এজন্যই আমাকে এই প্রস্তাব বা প্রপোজাল ব্যাপারটা থাকে। টু ডু সামথিং অর টু রিফ্রেইন ফ্রম ডুইং সামথিং, কিছু একটা করার জন্য বা রিফ্রেইন করার জন্য আপনি যদি আপনার উইশটা এক্সপ্রেস করেন, সেটাই হচ্ছে প্রপোজাল।
এবার আসেন হচ্ছে একসেপ্টেন্স বা হচ্ছে অঙ্গীকারের কথা যদি আমরা বলি। প্রপোজাল একেবারে সহজ একটা বিষয়, খুব সহজ, এটা আসলে জটিল কোনো বিষয় না। 2 খতে এসে যেটা আমরা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে অঙ্গীকার, বা আমরা বলতে পারি হচ্ছে প্রমিস। এখন এই অঙ্গীকার বা প্রমিস ব্যাপারটা কি আসলে? প্রস্তাব গৃহীত হলেই, প্রস্তাব গৃহীত হলেই তা হচ্ছে অঙ্গীকার। একদম সহজ ভাষায় আমরা যদি বুঝি, প্রপোজাল when accepted is called promise। তাহলে প্রমিস ব্যাপারটা কি হলো? আপনি একটা প্রস্তাব দিলেন, এই প্রস্তাবটা যখনই গ্রহণ করলো, যার নিকট আপনি প্রস্তাব দিলেন, কোন একটা কিছু করার জন্য প্রস্তাব দিতে পারেন, কোন একটা কিছু করা থেকে বিরত থাকার জন্য তাকে একটা কিছু, আপনার উইশটা আপনি তাকে এক্সপ্রেস করলেন। এই যে আপনি তাকে প্রস্তাবটা দিলেন বা প্রপোজালটা দিলেন, দ্য মোমেন্ট হি একসেপ্ট ইউর প্রপোজাল ইট বিকামস আ প্রমিস। যখনই সে আপনার এই প্রপোজালটা একসেপ্ট করে নিবে বা আপনার এই প্রস্তাবটা গ্রহণ করে নিবে, তখনই সেটা হয়ে যাবে অঙ্গীকার বা হচ্ছে প্রমিস। কোথায় বলা আছে? 2 খতে। তাহলে আমরা প্রস্তাব বুঝলাম, আমরা অঙ্গীকার বুঝলাম। এবার আমরা একটু দেখবো কনসিডারেশন কি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কনসিডারেশন, কারণ আমরা সম্মতি পড়তেছিলাম, এই জিনিসগুলো আমাদের লাগে। সম্মতির সংজ্ঞা কোথায় দেয়া আছে? 2 ঘতে বলা আছে যে আপনার প্রতিদান, প্রতিদান বা কনসিডারেশন ব্যাপারটা কি? প্রতিদান বা হচ্ছে কনসিডারেশন। তাহলে প্রতিদান বা কনসিডারেশন ব্যাপারটা কি? প্রতিশ্রুতি গ্রহীতা, প্রতিশ্রুতি গ্রহীতা, একদম সহজভাবে যদি আমরা বলার চেষ্টা করি, বা অপর কোনো ব্যক্তি যদি কিছু করেছেন, বা হচ্ছে কিছু করা থেকে বিরত থেকেছেন, অথবা হচ্ছে করা বা করা হতে বিরত থাকার অঙ্গীকার করেছেন, এই 2টা ব্যাপারে অঙ্গীকার করেছেন। তাহলে এই কাজগুলো কে করে? কাজগুলো করে হচ্ছে প্রমিজি। প্রমিজরটা কাজগুলো করে হচ্ছে প্রমিজি। কি বলবে? কোনো কিছু করেছেন বা করা হতে বিরত থেকেছেন বা অঙ্গীকার করেছেন, সেক্ষেত্রে এমন কাজ বা বিরত থাকার অঙ্গীকারকে প্রতিশ্রুতি দাতার প্রতিদান বলে। এমন কাজ বা করা হতে বিরত থাকাকে প্রতিশ্রুতিদাতার অঙ্গীকার, প্রতিশ্রুতিদাতার প্রতিদান বা কনসিডারেশন বলে। আচ্ছা, আমরা একটু সহজভাবে বুঝি, এটা তো আইনের ভাষায় বুঝলাম আমরা, অনেক জটিল জটিল কথা এখানে লেখা আছে, আমরা একটু সহজভাবে বুঝি আসলে ব্যাপারটা কি বললো। এই যে ধরেন আপনি শুরুতে একটা প্রস্তাব দিলেন, ফর এক্সাম্পল আমি আপনাকে একটা প্রস্তাব দিলাম যে তোমার নামে যে 3% জমি আছে, এই 3% জমি তুমি 10 লক্ষ টাকা মূল্যের বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিবা। আমি তোমার যে 3% জমি আছে, সেই 3% জমি আমি কিনে নিতে চাই, তুমি 10 লক্ষ টাকার বিনিময়ে এই জমিটা আমার কাছে বিক্রি করে দিবা। তাহলে এখানে কনসিডারেশন কি? কনসিডারেশন হচ্ছে 2টা, এক হলো 10 লক্ষ টাকা, আর একটা হচ্ছে ওই বাড়িটা। আমি আপনাকে কি অফার করতেছি? আমি আপনাকে অফার করতেছি হচ্ছে 10 লক্ষ টাকা, এর বিনিময়ে আপনি আমাকে কি দিচ্ছেন? আপনি আমাকে দিচ্ছেন ওই বাড়িটা। এখন আসেন সংজ্ঞায় বলতেছে এমন কাজ করা বা করা হতে বিরত থাকাকে প্রতিশ্রুতিদাতার প্রতিদান বা কনসিডারেশন বলে।
এটা তো আমরা দিলাম একটা বাড়ির উদাহরণ। এখন আমি যদি আপনাকে বলি যে তোমার বাড়ির সামনে যে বাগানটা আছে, এই বাগানে প্রতিদিন তুমি শাকসবজি চাষ করো, কালকে থেকে তোমার এই বাগানে তুমি আর কোনো ধরনের কোনো শাকসবজি চাষ করবা না, তোমার এই বাগানটা আমি নিয়ে নিব, এর বিনিময়ে তোমাকে হচ্ছে আমি 50,000 টাকা দিব। তোমার এই বাগানটা আমি নিয়ে নিব, বিনিময়ে হচ্ছে তোমাকে আমি 50,000 টাকা দিব। শর্ত হচ্ছে কালকে থেকে এই বাগানে তুমি আর কোনো ধরনের কোনো সবজি চাষ করবা না। এই যে আমি আপনাকে কোনো কিছু করা হতে বিরত থাকতে বললাম, আপনি বিরত থেকেছেন বা বিরত থাকার জন্য একটা অঙ্গীকার করেছেন যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে 50,000 টাকা দিবেন আপু, কালকে থেকে আমি ওই বাগানে আর কোনো ধরনের কোনো সবজি চাষ করব না। এই যে বলছে এমন কাজ করা বা করাতে থেকে বিরত থাকাকে প্রতিশ্রুতি দাতার প্রতিদান বা কনসিডারেশন বলে। এটাই হচ্ছে আমার জন্য একটা কনসিডারেশন। কনসিডারেশনটা কে দিচ্ছেন? আপনি আমাকে দিচ্ছেন। আমি আপনাকে বলেছি যে তুমি 50,000 টাকা পাবা, বিনিময়ে কালকে থেকে ওই বাগানে আর কোনো সবজি তুমি তুলবা না। এই যে আপনি সবজিটা তুললেন না, সবজি তোলা থেকে বিরত থাকলেন, এই বিরত থাকাটাই হচ্ছে আপনার পক্ষ থেকে আমার জন্য একটা কনসিডারেশন। এই কনসিডারেশনের সংজ্ঞাটা কোথায় দেয়া আছে? 2 ঘতে। এখন আমাদের পরীক্ষায় আসলে কি প্রশ্ন করে? পরীক্ষা আপনাকে কখনো লিখতে দিবে না কনসিডারেশন কাকে বলে লেখো। পরীক্ষায় আপনাকে জিজ্ঞেস করবে প্রিলিতে কনসিডারেশন বা প্রতিদানের সংজ্ঞা দেয়া আছে কোথায়। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করবে কনসিডারেশন বা প্রতিদান এটার সংজ্ঞা কোথায় দেয়া আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন আপনাকে বলতে হবে সংজ্ঞাটা দেয়া আছে হচ্ছে 2 বা 2 ঘতে। এটা হচ্ছে আপনার প্রিলি পরীক্ষার প্রশ্ন। রিটেনে আপনাকে এত সিলি প্রশ্ন কখনোই লিখতে দিবে না। প্রমিস কাকে বলে, প্রপোজাল কাকে বলে, কনসিডারেশন কাকে বলে, এত সিলি প্রশ্ন আপনাকে রিটেনে লিখতে দেয় না। তবে আপনাকে জিজ্ঞেস করবে প্রিলিতে যে চুক্তি আইনের কত ধারায় কনসিডারেশনের সংজ্ঞাটা দেয়া আছে, তখন আপনাকে বলতে হবে 2 বা 2 ঘ ধারায়। এইটুকু পর্যন্ত হোপফুলি ক্লিয়ার। তারপরে আসেন সম্মতি। সম্মতিটা আমরা একটু আগে জেনেছি। সম্মতি হতে গেলে আমার 3টা জিনিস লাগে। প্রথমেই হচ্ছে একটা প্রস্তাব প্রদান করতে হয়, প্রস্তাব গ্রহণ করতে হয়, এবং সেখানে মাঝখানে একটা কনসিডারেশন থাকতে হয়। এই কয়েকটা জিনিস যদি আমাদের থাকে তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে সম্মতি, বা ইংরেজিতে আমরা যদি বলি এগ্রিমেন্ট। এই সম্মতি বা এগ্রিমেন্টের সংজ্ঞাটা কোথায় দেয়া আছে? দেয়া আছে হচ্ছে 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও আপনাকে জিজ্ঞেস করে সম্মতি কাকে বলে, এটা পরীক্ষায় প্রশ্ন করে। হোয়াট ইজ এগ্রিমেন্ট? হোয়াট ডু ইউ মিন বাই এগ্রিমেন্ট? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ কন্ট্রাক্ট অ্যান্ড অ্যান এগ্রিমেন্ট? এটা আপনার রিটার্নের প্রশ্ন। অথবা আপনাকে প্রিলিতে জিজ্ঞেস করবে যে এগ্রিমেন্ট এটার সংজ্ঞা কোথায় দেয়া আছে। এগ্রিমেন্টের সংজ্ঞা দেয়া আছে 2 তাহলে আমাদের সম্মতি গেল, আমরা কনসিডারেশন বুঝলাম। এখন আমরা যেটা বুঝতে হয় বা পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে এগ্রিমেন্টের মধ্যে ভয়েড এগ্রিমেন্ট বলতে একটা ব্যাপার আছে। এগ্রিমেন্টের মধ্যে ভয়েড এগ্রিমেন্ট, এই ভয়েড এগ্রিমেন্টটা শুধু সংজ্ঞাটা একটু আমরা মনে রাখবো। ভয়েড এগ্রিমেন্ট বা হচ্ছে আপনার বাতিল সম্মতি যদি আমরা বলি বাংলায়, এটা শুধু সংজ্ঞাটা আমরা মনে রাখবো এবং কোথায় আছে এটা একটু মনে রাখবো। এটা দেয়া আছে হচ্ছে 2-6 তাহলে বাতিল সম্মতি বা ভয়েড এগ্রিমেন্ট ব্যাপারটা কি? আইন দ্বারা যা বলবৎ করা যায় না, আইন দ্বারা যে সম্মতি বলবৎ করা যায় না তাই হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট বা বাতিল সম্মতি। সম্মতি পড়তে গেলে আমাদের এই জিনিসটা আসে, সেটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট। কোথায় দেয়া আছে? 2-6 তাহলে ভয়েড এগ্রিমেন্ট বা বাতিল সম্মতি ব্যাপারটা কি? আইন দ্বারা যে সম্মতি বলবৎ করা যায় না। যেমন মনে করেন আপনি একটা নাবালকের সাথে একটা এগ্রিমেন্টে আসলেন যে তুমি তোমার নামে যে 3 লক্ষ টাকা আছে এই 3 লক্ষ টাকা আমাকে দিয়ে দিবা, এর বিনিময়ে আমি তোমাকে প্রতিদিন একটা করে কিন্ডার জয় আর একটা করে হচ্ছে কোন আইসক্রিম খাওয়াবো। নাবালক, সে তো কিছু বুঝে না, কারণ 6-7 বছরের একটা বাচ্চার সাথে চুক্তি করলেন
যে তোমার বাবা মা তো তোমার নামে 3 লক্ষ টাকা বা 30,000 টাকা রেখে গেছে, ওই টাকাটা আঙ্কেল তুমি আমাকে দিয়ে দাও, বিনিময়ে প্রতিদিন তোমাকে আমি একটা করে কিন্ডার জয় আর হচ্ছে একটা করে এই শীতের মধ্যে তোমাকে আমি ঠান্ডা আইসক্রিম, ঠান্ডা কোক এগুলো খাওয়াবো। এখন দেখেন তো এই যে সম্মতিটা আপনি তার সাথে করলেন, সম্মতি, এতে তো কোনো সন্দেহ নাই, কারণ আপনি একটা প্রস্তাব দিলেন, এটা শোনার সাথে সাথে সে প্রস্তাবটা যদি রাজি হয়ে যায়, আপনাদের মধ্যে একটা কনসিডারেশনও আছে, আপনি তাকে হচ্ছে প্রতিদিন খাওয়াবেন, ঠান্ডা কোক বা আইসক্রিম খাওয়াবেন, বিনিময়ে সে হচ্ছে টাকাটা আপনাকে দিয়ে দিবে, তার মানে আপনাদের মধ্যে একটা কনসিডারেশনও আছে। তাহলে এটা আপনাকে আমরা বলতে পারি এখানে আপনাদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়ে গেছে। কিন্তু এই এগ্রিমেন্টটা যদি আইন দ্বারা আপনি বলবৎ করতে না পারেন, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট। এখন আইন দ্বারা এটা বলবৎ করা যায় না, কেন যায় না? কারণ নাবালকের তো চুক্তি করার কোনো ক্ষমতা নাই। এটা আমরা পড়বো একটু পরে, কে চুক্তি করতে পারে, কে চুক্তি করতে পারে না। নাবালকের চুক্তি করার কোনো ক্ষমতা নাই, যেহেতু এটা আপনি আইন দ্বারা বলবৎ করতে পারছেন না, সুতরাং এটাকে আমরা বলি হচ্ছে একটা ভয়েড এগ্রিমেন্ট। আবার হয়তো আমি আপনাকে বললাম যে তুমি আমাকে 21 কেজি গাঁজা দাও, 21 কেজি গাঁজার বিনিময়ে তোমাকে আমি 10,000 টাকা দিব, এটাও ভয়েড এগ্রিমেন্ট, কারণ আপনার বিষয়বস্তুটা হচ্ছে আইন দ্বারা এটাকে আপনি বলবৎ করতে পারবেন না। গাঁজা হচ্ছে একটা মাদক দ্রব্য, এটা আপনি আইনে এনফোর্স করতে পারবেন না। তাহলে এই ধরনের সম্মতি যেটা আপনার আইন দ্বারা বলবৎ করা যায় না, সেটা হচ্ছে আপনার ভয়েড এগ্রিমেন্ট। এখন এই এগ্রিমেন্টটাই যদি আপনি আবার আইন দ্বারা বলবৎ করা যেত, তখন কি হয়ে যেত সেটা? এই প্রস্তাব আমাকে দিলে আমিও রাজি হয়ে যেতাম, মোহিনী ফাইজা। আচ্ছা, আপনি আমাকে বলেন, আইন দ্বারা যদি বলবৎ করা না যায় সেটাকে আমরা বলতেছি ভয়েড এগ্রিমেন্ট, কিন্তু এগ্রিমেন্টটাকে যদি আমি আইন দ্বারা বলবৎ করতে পারতাম, তখন সেটাকে আমরা কি বলতাম? এটার উত্তরটা একটু আমাকে দেন। বলবৎ করা না গেলে তো আমরা বলতেছি এটা একটা ভয়েড এগ্রিমেন্ট, কিন্তু যদি বলবৎ করা যায় তখন সেটাকে আমরা কি বলবো? একটু দ্রুত, আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না আমি। কোনো এগ্রিমেন্ট এটা যদি ল দ্বারা এনফোর্সেবল হয় তখন সেটাকে আমরা কি বলবো? বা আইন দ্বারা যদি বলবৎ করা যায় তখন সেটাকে আমরা বলবো। আবির সরকার অভ্র লিখেছেন কন্ট্রাক্ট, মিফতাহুল জান্নাত লিখেছেন ভ্যালিড এগ্রিমেন্ট। কন্ট্রাক্ট না, মিফতাহুল ভ্যালিড এগ্রিমেন্ট কেন? এখনো তো বড় বড় করে লেখা আছে, আইনে বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি, এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ কন্ট্রাক্ট। সুতরাং ভ্যালিড এগ্রিমেন্ট না বলে তখন সেটাকে আমরা চুক্তি আইনের ভাষায় বলে ফেলবো, সেটা হচ্ছে কন্ট্রাক্ট। কারণ আমরা জেনেছি চুক্তি আইন পড়তে গিয়ে আমরা জেনেছি কোনো এগ্রিমেন্ট সেটা যদি আইন দ্বারা বলবৎযোগ্য হয় তাহলেই সেটাকে আমরা বলবো হচ্ছে চুক্তি। আইন দ্বারা বলবৎযোগ্য না হলে আমরা বলবো ভয়েড এগ্রিমেন্ট, আইন দ্বারা বলবৎযোগ্য হলে সেটাকে আমরা বলবো হচ্ছে চুক্তি। ভ্যালিড এগ্রিমেন্ট, ভ্যালিড এগ্রিমেন্টটা হচ্ছে বৈধ সম্মতি। এই জায়গাটাতে আমাদের একটু ঝামেলা আছে। ভ্যালিড এগ্রিমেন্ট আর হচ্ছে কন্ট্রাক্ট, দুইটার মধ্যে আমরা পার্থক্য খুঁজে পাই না। আমাদের কাছে খুব গরমেলা লাগে এই জায়গাটা, লাগে না? যে আপু তাহলে ভ্যালিড এগ্রিমেন্ট আর কন্ট্রাক্টের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায়? একটা এগ্রিমেন্ট কখন আমি বলবো এটা হচ্ছে ভ্যালিড এগ্রিমেন্ট আর কখন আমি বলবো এটা চুক্তি? ডিফারেন্সটা আসলে কোথায় জানতে ইচ্ছা করে না? এটা জানতে ইচ্ছা করে না যে ভ্যালিড এগ্রিমেন্ট আর কন্ট্রাক্টের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় আসতেছে, বা বেসিক ডিফারেন্সটা আসলে কি? তাহলে মারিয়া আবার লিখেছেন ভ্যালিড কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট তো আচ্ছা, হ্যাঁ ভ্যালিড কন্ট্রাক্ট, সমস্যা নেই। আইন দ্বারা বলবৎযোগ্য যেহেতু, তার মানে এটা চুক্তি হবে এবং এটা ভ্যালিডই হবে। তাহলে এখন আমরা একটু জানবো যে ভ্যালিড এগ্রিমেন্ট ভ্যালিড এগ্রিমেন্ট আর হচ্ছে কন্ট্রাক্ট, এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? ভয়েড এগ্রিমেন্টটা তো আমরা বুঝছি, আমরা আইন দ্বারা এটা বলবৎ করতে পারবো না, এটা তো আমরা বুঝছি। লিখিত নিবন্ধিত মেবি না, একটু দেখি আমরা আসলে যে ভ্যালিড এগ্রিমেন্ট আর কন্ট্রাক্ট এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। কি হলে আমরা এটাকে বলবো একটা ভ্যালিড এগ্রিমেন্ট আর কি হলে আমরা এটাকে বলবো হচ্ছে একটা কন্ট্রাক্ট? একটা কথা সব সময় আজকে থেকে মনে রাখবেন, সেটা হলো চুক্তির পূর্ববর্তী অবস্থাটাই হচ্ছে এগ্রিমেন্ট বা সম্মতি। কোন কন্ট্রাক্টের পূর্ববর্তী অবস্থাটাই হচ্ছে এগ্রিমেন্ট বা
সম্মতি। আপনি কন্ট্রাক্ট যখন দেখবেন, যদি কোথাও এই কন্ট্রাক্ট শব্দটা লেখা থাকে বা চুক্তি শব্দটা লেখা থাকে, তাহলে এর আগের ধাপটাতে একটা এগ্রিমেন্ট আছে, এটা আমরা বুঝে নিব। কারণ এগ্রিমেন্ট না থাকলে তো কন্ট্রাক্ট আসবেই না। আমাকে তো বলাই আছে আইনে বলবৎযোগ্য সম্মতি হচ্ছে চুক্তি। তাহলে চুক্তির আগের ধাপটা কি? চুক্তির আগের ধাপটাই তো হচ্ছে সম্মতি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই সম্মতিটাকে বা এই এগ্রিমেন্টটাকে কখন আমি ভ্যালিড এগ্রিমেন্ট বলবো, কখন আমি ভয়েড এগ্রিমেন্ট বলবো, আর কখন এই এগ্রিমেন্টটাই কন্ট্রাক্টে পরিণত হবে? এটাই তো আমাদের প্রশ্ন। আচ্ছা, ভয়েড এগ্রিমেন্ট তো ব্যাপারটা আমি বুঝছি, যেটা হচ্ছে আইন দ্বারা বলবৎ করতে পারবেন না। তাইলে ভ্যালিড এগ্রিমেন্ট কি আর কন্ট্রাক্ট ব্যাপারটা কি? ভ্যালিড এগ্রিমেন্ট, বা আমরা যদি সরাসরি ভাবে এগ্রিমেন্ট কথাটাও বলি, বা যদি সম্মতি বলি, তাইলে জিনিসটা কি আসলে? আচ্ছা, এই ধরনের এগ্রিমেন্ট বা এই ধরনের সম্মতি হচ্ছে বিষয়বস্তু থাকে আপনার বৈধ, বিষয়বস্তুটা থাকে হচ্ছে বৈধ, বা আমি বলতে পারি যে আপনার সম্মতিটা থাকে বৈধ। সম্মতির উপাদানগুলো উপস্থিত থাকে, সম্মতির উপাদানগুলো উপস্থিত থাকে, কিন্তু আইনগত বৈধতা দেওয়া যায় না। তাহলে ভ্যালিড এগ্রিমেন্ট কি জিনিস? ভ্যালিড এগ্রিমেন্ট হচ্ছে এই এগ্রিমেন্টের মধ্যে সম্মতির যে উপাদানগুলো থাকে বা এগ্রিমেন্টের যে আপনার ইনগ্রেডিয়েন্টস গুলো থাকে সেটা উপস্থিত থাকে, কিন্তু এটাকে আপনি আইনগত বৈধতা প্রদান করতে পারবেন না। যেমন নাবালকের সাথে করা একটা চুক্তি, একটু আগে আমরা পড়েছি না যে আমি যদি কোনো মাইনরের সাথে একটা কন্ট্রাক্টে আসি, আমি যদি কোনো মাইনরের সাথে একটা সম্মতিতে আসি, যেমন আমি একটা মাইনরকে বললাম যে তোমার কাছে 100 টাকা আছে, আমাকে দিয়ে দাও, বিনিময়ে তুমি আমার কাছ থেকে একটা চকলেট নিয়ে নাও। এটা আমি তার সাথে একটা এগ্রিমেন্টে আসলাম। এখন এটা একটা এগ্রিমেন্ট, এটার মধ্যে এগ্রিমেন্টের সবগুলো উপাদান উপস্থিত আছে, সবগুলো উপাদান উপস্থিত আছে। যেমন এখানে একটা প্রস্তাব আছে, এখানে একটা গ্রহণ আছে, এখানে একটা কনসিডারেশন আছে। তার মানে এটাকে আমি এগ্রিমেন্ট বলতে পারি, এটাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই এগ্রিমেন্টটা আমি আইন দ্বারা বৈধতা দিতে পারবো না, বা এই এগ্রিমেন্টটা যদি কখনো ভায়োলেট করা হয় তাহলে আমি আইনের দ্বারস্থ হইতে পারবো না। এই ধরনের এগ্রিমেন্টকে আমরা বলি হচ্ছে ভ্যালিড এগ্রিমেন্ট। আবার আরেকটা উদাহরণ দিই আপনাকে। ধরেন আমরা জানি যে স্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তি, যেটাকে আমরা বলি বায়নাপত্র, তাই না, কন্ট্রাক্ট ফর সেল। এই যে বায়নাপত্র, আমরা জানি যে রেজিস্টার্ড আইন অনুযায়ী বা রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী বায়নাপত্রটাকে হচ্ছে রেজিস্টার্ড হতে হয়, বায়নাপত্রকে সবসময় রেজিস্টার্ড হতে হয়। এখন মনে করেন একটা বায়নাপত্র আপনার কাছে আছে, এই বায়নাপত্রটা আপনি রেজিস্ট্রি করেন নাই, স্থাবর সম্পত্তির একটা বিক্রয় চুক্তি, সেটা আপনি রেজিস্ট্রি করেন নাই, তাহলে এইখানে আপনার একটা এগ্রিমেন্ট হয়েছে, এগ্রিমেন্টটাও আপনার এখানে ভ্যালিড, এগ্রিমেন্ট হয়েছে, এগ্রিমেন্টটাও আপনার সেখানে ভ্যালিড, কোনো সমস্যা নেই, সবই ঠিক আছে। কিন্তু ওই এগ্রিমেন্ট কি আপনি আইন দ্বারা বলবৎ করতে পারবেন? অ্যাকর্ডিং টু রেজিস্ট্রেশন অ্যাক্ট আমরা জানি যে সেল ডিড হচ্ছে মাস্ট আপনাকে রেজিস্টার হতে হবে। এখন আপনি একটা বায়না চুক্তি করছেন বা একটা বায়নাপত্র করছেন, কিন্তু সেটাকে আপনি রেজিস্ট্রেশন আইনের অধীনে রেজিস্ট্রেশন করেন নাই, তাহলে আপনি কি আমার কাছে আদালতে এসে বলতে পারবেন যে অমুকের সাথে আমার একটা চুক্তি হয়েছিল বা একটা বায়নাপত্র হয়েছিল, সে আমার কাছে বিক্রি করতে চাইছে জমি, বিনিময়ে আমি তাকে কিছু টাকা দিছি, এখন সে আমার কাছে বিক্রি করতে চায় না, সে তার বায়নাপত্রের চুক্তি ভঙ্গ করতেছে, এটা কি এনফোর্স করা যাবে? যাবে না। কারণ অ্যাকর্ডিং টু ল সেল কন্ট্রাক্ট ফর সেল মাস্ট বি রেজিস্টার্ড। তাহলে আপনার সম্মতিটা ঠিক আছে, সম্মতির বিষয়বস্তুটা বৈধ, সম্মতির উপাদানগুলো আপনার উপস্থিত আছে, কিন্তু এই জিনিসটাকে আপনি আইন দ্বারা কোনোভাবে এনফোর্স করতে পারতেছেন না। এই ধরনের এগ্রিমেন্টকে আমরা ভ্যালিড এগ্রিমেন্ট বলতে পারি, বাট ইট ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ কন্ট্রাক্ট। কারণ কন্ট্রাক্ট হতে গেলে তাকে আইনের কাছে আসলে রেমিডি পেতে হবে, আইন তাকে যেই যেই কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনগুলো তাকে মেনে চলতে হবে। দেখেন তো এখন বুঝছেন কিনা? ভয়েড এগ্রিমেন্ট ব্যাপারটা তো আমরা বুঝি, এটা আইন দ্বারা বলবৎযোগ্য হবে না, বিষয়বস্তু অবৈধ থাকবে। একটা গাঁজা কেনা নেওয়ার ব্যাপারে সম্মতি দিলেন, ভয়েড। কিন্তু কিছু কিছু এগ্রিমেন্ট থাকে যেটার বিষয়বস্তু আমাদের কাছে ভ্যালিড মনে হয়, বৈধ মনে হয়,
এই যে যেমন বায়নাপত্রের উদাহরণ দিলাম, আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল, এটা একটা এগ্রিমেন্ট হিসেবে ভ্যালিড, বাট এটা কিন্তু আপনি এটাকে একটা কন্ট্রাক্ট বলতে পারেন না, কারণ এটার এনফোর্সিবিলিটি নাই। এখন কি বিষয়টা ক্লিয়ার? এবার সুলতানা প্রীতি লিখেছেন, এবার ক্লিয়ার, সবার ক্লিয়ার? অনেক কিছু পড়ে ফেলতেছি আমরা, আল্লাহ কত কিছু জেনে গেছি আমরা এই একটা ক্লাসে, কত কিছু আমরা জেনে গেছি। এখন আপনাকে পরীক্ষায় আসলে কি কি লিখতে দেয় বলেন তো? আপনার যে চুক্তি আইনের পরীক্ষাটা হয়, শুধু একজনের কমেন্টই পাইছি, সুলতানা প্রীতি, বাকিদের কি ক্লিয়ার হয়নি? তাহলে বাকিদেরকে কি ক্লিয়ার হয়নি বিষয়টা? শুধু একজনেরই ক্লিয়ার হয়েছে, বাকিদের হয় নাই? সবার ক্লিয়ার হয়েছে, বাহ। অভ্র, সুমাইয়া ইয়াসমিন, তনুশ্রী সরকার, লাবিবা ফেরদৌস, তারপর হচ্ছে সজল, মিফতাহুল জান্নাত, আসিয়া, অনিকা, সাইমা খন্দকার, সিথি, মোহাম্মদ নাসরুল্লাহ, সাবা, এমা, নুসরাত, ঈশা ক্লিয়ার, সঞ্জিদা অনন্যারও ক্লিয়ার। ঠিক আছে, সুস্মিতা সরকার, বৃষ্টিও লিখেছেন ক্লিয়ার। এখন আপনাকে পরীক্ষায় আসলে কি প্রশ্ন লিখতে দেয়? আপনাকে পরীক্ষায় আসলে কি লিখতে দেয় বলেন তো? আপনাকে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করবে? কাজের পুতুল লিখেছেন ক্লিয়ার, আপনি আপনার সাথে আমার আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা, পরীক্ষায় আপনাকে প্রশ্ন করবে চুক্তির সংজ্ঞা দেয়া আছে কোথায়। মানে এতক্ষণ আমরা যা পড়লাম এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন করে, প্রিলিতে আপনাকে জিজ্ঞেস করবে কনসিডারেশনের সংজ্ঞা দেয়া আছে কোথায়, বা প্রতিদানের সংজ্ঞা কোথায় দেওয়া আছে। অপশনে থাকবে 2 এর ক, খ, গ, ঘ। আপনাকে এভাবে জিজ্ঞেস করবে যে সম্মতি, চুক্তি আইনের কত ধারায় সম্মতির সংজ্ঞা দেয়া আছে। এই যে ধরেন একটা প্রিলির প্রশ্ন দেখাচ্ছি, চুক্তি আইনের কত ধারায় সম্মতির সংজ্ঞা দেয়া আছে। এবার আপনাকে ধরেন দিচ্ছে ক, মানে আমাদের তো সাধারণত ক, খ, গ, ঘ এরকমই অপশন থাকে পরীক্ষার হলে। তো এখানে মনে করেন আপনাকে দিয়ে রাখতেছে 2 এর ঘ, আপনাকে দিয়ে রাখতেছে 2 এর উম, আপনাকে হয়তো দিয়ে রাখতেছে 2 এর জ, আর একটা ধরেন আপনাকে দিয়ে রাখতেছে 2 এর ইউ। এখন আপনাকে জিজ্ঞেস করলো, এটা হলো আপনার প্রিলির প্রশ্ন, যে চুক্তি আইনের কত ধারায় সম্মতির সংজ্ঞা দেয়া আছে। এটা হচ্ছে আপনার প্রিলির প্রশ্ন, এটাই আপনাকে জিজ্ঞেস করবে প্রিলিতে। তখন আপনাকে এটা দিতে হবে। কন্ট্রাক্ট অ্যাক্টের বিগত বছরের লিখিত প্রশ্নের জন্য কোন বই পড়বো? বাংলা বইয়ের একটা নাম বলে দেন। আব্দুর রহমান হাওলাদার, চুক্তি আইন আব্দুর রহমান হাওলাদার নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ, ওখান থেকে সব কমন পেয়ে যাবেন। আসিয়া খাতুন লিখেছেন খ, 2 এর উম। আমরা কি এটাই জেনেছিলাম চুক্তি আইনের কত ধারায় সম্মতির সংজ্ঞা দেয়া আছে? 2 এর জ। সঠিক উত্তরটা কি? এখনই ভুল করতেছেন কেন? এই যে সাদিকা শ্রাবণ, সাদিকা আপনারটা ভুল হলো কেন? 2 এর জতে তো দেয়া আছে হচ্ছে চুক্তির সংজ্ঞা, কিন্তু আমরা তো জিজ্ঞেস করেছি চুক্তি আইনের কত ধারায় সম্মতির সংজ্ঞা দেয়া আছে। তাহলে সম্মতির সংজ্ঞা কোথায় দেয়া আছে? 2 এর উমতে দেয়া আছে না সম্মতির সংজ্ঞা? এটা তো ভুল করা যাবে না, আমরা তো মাত্রই পড়লাম সম্মতি কোথায় দেয়া আছে, 2 এর উমতে দেয়া আছে সম্মতি, এটা ভুল করা যাবে না। হ্যাঁ, মেজরিটি উত্তর দিচ্ছেন 2 এর বি, 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 বি। ওকে, ডান। বা 2 এর ই, হ্যাঁ যদি ইংরেজিতে আমরা বলি তাহলে এই যে এটা। ঠিক আছে, এটা হলো আপনার প্রিলির প্রশ্ন। এখন রিটেনে তো আপনাকে এটা জিজ্ঞেস করবে না। রিটেনে আপনাকে কি প্রশ্ন করবে? এটা হচ্ছে আপনার প্রিলির প্রশ্ন। এতক্ষণ আমরা যা যা পড়লাম এটা হচ্ছে আমাদের প্রিলির প্রশ্ন। সেকশন 2 থেকে এভাবেই সাধারণত প্রশ্ন করে, কোথায় কোনটা কি বলা আছে। যারা যারা উত্তর দিচ্ছেন 2 এর উম, তাদের সবারটা ঠিক আছে। এখন রিটেনে আপনাকে কি জানতে চাবে বলেন তো? এটা তো রিটেনের প্রশ্ন না। রিটেনে আপনাকে প্রশ্ন করবে হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ আ কন্ট্রাক্ট। ইনগ্রেডিয়েন্টস অফ আ কন্ট্রাক্ট, একটা চুক্তির উপাদানগুলো কি কি? উপাদান, এটা রিটেনের প্রশ্ন। রিটেনে আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট ডু ইউ মিন বাই কন্ট্রাক্ট, অথবা আপনাকে জিজ্ঞেস করবে ডেসক্রাইব কন্ট্রাক্ট অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। তারপরেই আপনাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ আ কন্ট্রাক্ট।
এটাই আপনাকে প্রশ্ন করবে একটা চুক্তির উপাদানগুলো কি কি। তাহলে আমরা একটু দেখি তো যে চুক্তির উপাদানগুলো কি। আমরা মুখস্থ করব না, আমরা ভেবে ভেবে বের করব যে একটা চুক্তির আসলে কি ধরনের উপাদান হতে পারে বা কি কি জিনিস থাকে একটা চুক্তিতে। এটা আমরা একটু ভেবে ভেবে বের করি। প্রথমেই আমাদের যেটা থাকে সেটা হচ্ছে মোর দেন ওয়ান পার্টিস। তার মানে কি একাধিক পক্ষ থাকতে হবে। চুক্তির প্রথম শর্তই তো এটা, চুক্তির প্রথম শর্তই তো এটা। আপনাকে অবশ্যই এখানে একের অধিক পার্টি থাকতে হবে। তার মানে কি দুইটা পক্ষ থাকতে হয়, না তো চুক্তি হবে না। একের অধিক আপনাকে এখানে হচ্ছে পক্ষ থাকতে হয়, এটা চুক্তির প্রথম শর্ত। একের অধিক পার্টি না হলে আপনি কন্ট্রাক্টটা করবেন কার সাথে? আমি নিজে কি আমার সাথে চুক্তি করতে পারবো? আমি কি আমাকে বলতে পারবো যে এই নুসরাত কালকে সকাল তুমি তো 6টায় ঘুম থেকে ওঠো, কালকে 6টার পরিবর্তে তুমি ভোর 5টায় ঘুম থেকে উঠবা, উঠে আধা ঘন্টা যোগা করবা, যদি করো তাহলে আমি আগামী মাসে বেতন পেয়ে তোমাকে 1000 টাকা দিব। এটা কোনো চুক্তি হবে? আমি আমার সাথে এই কথা বললে কোনো চুক্তি হবে? এটা তো মানুষ পাগলের প্রলাপ বলবে। এবং এটা যদি আমি আমাকে বলতে থাকি তাহলে আমাকে বলা হবে হচ্ছে আমি একটা পাগল, বলবে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে সারাদিন কোর্ট করে, আর এই যে আপনাদেরকে পড়াইতে পড়াইতে আমি পাগল হয়ে গেছি। তার মানে এখানে একা একা কোনো কিছু করলে হবে না, মোর দেন ওয়ান পার্টিস লাগে, অর্থাৎ একাধিক পক্ষ থাকতে হবে চুক্তির। এটা একটা ইনগ্রেডিয়েন্ট বা এটা একটা উপাদান আমরা বলতে পারি। এরপরে আপনারা তো জানেন একটা অফার আর অ্যাকসেপ্টেন্স থাকবে। অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স থাকে, তাই না? এটা চুক্তির আরেকটা অপরিহার্য উপাদান আমরা বলতে পারি। অর্থাৎ একজন হচ্ছে আপনাকে এখানে প্রপোজাল বা অফার দিবে, আরেকজনের পক্ষ থেকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন আমি যদি ধরেন আপনাকে বললাম, যেমন নুসরাত জাহান লিখেছেন এটা আমি করি আপু, যেমন মনে করেন আমি নুসরাত জাহান আপনাকে বললাম যে আপনি পরবর্তী আমার চুক্তি আইনের যে ক্লাসগুলো হবে সেগুলো সব লাইভে করবেন। যদি করেন তাহলে আপনাকে আমি আমার এই চুক্তি আইনের নোটটা দিয়ে দিব। এটা আমার পক্ষ থেকে একটা প্রপোজাল বা একটা অফার। কিন্তু আমি অফারটা আপনাকে দিলাম, আপনি শোনার পরে বলেন দূর, আপনার মতো চুক্তি আইনের নোট আমার লাগে না, আমি আপনাকে গুনি না, আই ডোন্ট নিড ইউ, আই ডোন্ট নিড ইউর নোট। নিলাম না আপনার চুক্তি, তো কি হয়েছে? করলাম না আপনার ক্লাস। যেই নোট নেয়ার জন্য আমাকে লাইভে ক্লাস করতে হবে ওই ক্লাসই আমি করব না। আমি কি আপনার দ্বারা বাধ্য? আপনি কি কোনোভাবে আমার উপর অব্লিগেশনটা দিতে পারেন? মানলাম না আপনার কথা। তাহলে আমি আপনাকে অফারটা দিলাম, দেওয়ার পরেই যদি আমি ভেবে বসে থাকি বাহ আপনার সাথে তো আমার একটা চুক্তি হয়ে গেছে, হইলো কিছু? কারণ আমি চুক্তি করলে কি হয়েছে? আপনি তো এটা একসেপ্টই করেন না, আপনি তো আমার গুনলেনই না, পাত্তাই দিলেন না। তাহলে এটা হইলো যে মিফতাহুল জান্নাত লিখেছেন না আপু নোট লাগবে? না, আমি নুসরাত জাহানের কথা বলছি। ধরেন আমি নুসরাতকে এরকম একটা মানে অফার দিলাম, নুসরাত আপনি সবগুলো ক্লাস লাইভে করবেন, এরপরে হচ্ছে আমার কাছ থেকে নোটটা নেবেন। নুসরাত হলো দূর, টাইম আছে আমার আপনার ক্লাস করার, আমার আমার কি আর সময় নাই? মানে আমার সময়ের কি দাম নাই? আমি আপনার 7টা ক্লাস আমি এগুলো লাইভে করতে যাব? আমার যখন মন চাবে আমি তখন রেকর্ডে আপনার ক্লাসগুলো করে নিব। আমি খুব স্বাধীন চেতা একটা মানুষ, আপনার কোনো অব্লিগেশন আমি মানবো না। যখন যেভাবে যেমন ভাবে আমার ভালো লাগবে আমি আমার ক্লাসগুলো করে নিব। লাইভেও ক্লাস করলাম না, আপনার নোটটাও আমি নিলাম না। তাহলে উনি তো একসেপ্ট করলোই না, তার মানে এখানে চুক্তি হয় নাই। কাচের পুতুল আই নিড ইউর নোটস ম্যাম, না আপু আমার দরকার। হ্যাঁ, তার মানে আপনার দরকার হলে আপনি একসেপ্ট করবেন। তাহলে প্রথমেই হচ্ছে দুইটা পার্টি লাগবে, এরপরেই হচ্ছে অফার অ্যান্ড একসেপ্টেন্স লাগবে। সাদিয়া আফরিন লিখেছেন অফার একসেপ্টেড আপু। সুমাইয়া ইয়াসমিন আপু হাসতেছেন। আচ্ছা, এরপরে আসেন লিগাল কনসিডারেশন লাগবে। লিগাল কনসিডারেশন লাগবে। আচ্ছা, মনে করেন সানজিদ অনন্যা লিখেছেন লাগবে আপু লাগবে। আই নিড ইউর নোটস ম্যাম, কাচের পুতুল। নাবিলা জাহান হাসতেছেন। আচ্ছা, মুইনি ফাইজ আপু আমাদের না দিলেও আমরা রাজি। আচ্ছা, এবার দেখেন তো দুইটা পার্টি হয়েছে, আমার সাথে আপনার চুক্তি হচ্ছে, মানে আপনার সাথে আমার এগ্রিমেন্ট হইতেছে, অফার আর অ্যাকসেপ্টেন্সও হয়েছে। এবার তো প্রশ্ন হচ্ছে আমাদের কনসিডারেশনটা লিগ্যাল হবে কিনা। ধরেন আমি যদি আপনাকে বলি যে আপনারা আজকে থেকে শুরু করে আগামী 7টা ক্লাস আমার লাইভে ক্লাস করবেন, এর বিনিময়ে আমি আপনাদের প্রত্যেককে 3টা করে ইয়াবা ট্যাবলেট পাঠাবো। নোটসের পরিবর্তে আমি জানি না কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা শুনলে আমাকে কি বলবে। আমি যদি এখন আপনাদেরকে বলি যে
আপনাদেরকে আপনারা যদি আমার পরবর্তী সবগুলো ক্লাস লাইভে করেন তাহলে এর বিনিময়ে আমি আপনাদের সবাইকে 3টা করে ইয়াবা পাঠাবো। তাহলে এটা কি আমার কোনো লিগ্যাল কনসিডারেশন হয়েছে? নোট পাঠাবো এটা ঠিক আছে, এটা একটা ভালো কথা, সুন্দর কথা। কারণ আমি যদি বলি না 3টা ইয়াবা পাঠাবো, ইয়াবা খাইলে আপনারা অনেক এনার্জেটিক ফিল করবেন, ঘুম আসবে না, সামনে আপনাদের পরীক্ষা, আর আপনাদের তো প্রচুর ঘুম আসে, এখন এমনি শীতকাল, আমি শিওর আপনারা পড়তে বসলে ঘুমাবেন। রুবাইয়াত খন্দকার, এটা কি এলএলবি প্রথম বর্ষের আপু? না, আমরা বিজিএস এর ক্লাস করতেছি, এলএলবি প্রথম বর্ষের না। এক্সাম্পল দারুন না। কেন আজকে আমি আপনাদের বারবার গাজা আর ইয়াবার কথা বলতেছি? আমি আজকে আমলি আদালতে ছিলাম, মানে আমার ম্যাজিস্ট্রেসিতে কাজ চলতেছে এখন। তো এখানে আমি দেখতেছি যে খালি একটু পরপর ইয়াবা উদ্ধার করে নিয়ে আসে। শেরপুর তো বর্ডার এরিয়া, চারপাশে মানে একটু পরপরই হচ্ছে তারা গাজা, ইয়াবা, বিদেশি মদের বোতল এগুলো উদ্ধার করে নিয়ে আসে। যেটা আমার মাথায় এগুলো ঘুরতেছে, আমি এটাই আপনাকে উদাহরণ দিচ্ছি। মাহমুদুল হাসান অনেক লিখেছেন, খুব দরকার। অনেক, আপনি তাহলে আমার আদালতে আসেন, এসে যোগাযোগ করেন, আপনাকে ইয়াওয়া দেওয়ার ব্যবস্থা করতেছি আমি। এগ্রিমেন্ট হবে কিন্তু কন্ট্রাক্ট হবে না। নাহিন হাসান, রাইট, নো ভয়েড এগ্রিমেন্ট। ইয়াবা দোলা লিখেছেন। ধরেন আমি এটা আপনাকে অফার দিলাম যে আপনারা তো খালি ঘুমায় যান, তারপর এই যে আপনারা হতাশ হয়ে যান, হতাশ হয়ে যান না? এখন আমি যদি আপনাদেরকে একটু গাঁজা দিই, গাঁজা খাইলে আপনাদের ফ্রাস্ট্রেশন চলে যাবে। গাঁজা খাইলে নাকি অকারণেই খালি হাসি পায়, বুঝছেন? এখন আমি যে সারাদিন খালি হাসাহাসি করি, আমার তো সহজে ধরেন রাগ উঠে না, কোনো কিছুতে রাগ উঠে না, বা খুব সহজে তো আমি হতাশ হই না, আমার খারাপ লাগে না। মানুষের দুঃখ দেখলে দুঃখ লাগে, কিন্তু আমি তো খুব সহজে হতাশ হই না, খুব সহজে আমি রাগও হই না, বুঝতে পারছেন? তাইলে আমি সারাক্ষণই হাসাহাসি করি। আমি শুনছি যে গাঁজা খাইলে নাকি মানুষ এরকম অকারণে হা হা হি হি করে, তাদের নাকি সবকিছুই ভাল লাগে। আমি বুঝতেছি না যে আমার মধ্যে ইফেক্টটা কোত্থেকে আসছে, মানে আমার মধ্যে ইফেক্টটা কোথা থেকে আসছে। গাঁজা না খেয়েও যে আমি সারাদিন হা হা হি হি করতে থাকি। আচ্ছা, আমি যে গাঁজা খাই নাই এটার প্রমাণ হচ্ছে আমরা ডোপ টেস্ট দিয়ে আসছি। আমরা যখন মেডিকেল করছি আমরা ডোপ টেস্ট দিয়ে আসছি, এগুলো কিছু প্রমাণিত হয় নাই, কিন্তু তারপরে আমার মধ্যে ইফেক্টটা আছে, আমি অকারণে হাহাহি করতেছি। তার থেকে ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলি, আমার থেকেও বেশি ইফেক্ট হচ্ছে আমার মা আর আমার শাশুড়ির মধ্যে। আমার যেটা ধারণা যে ওনারা গাঁজা না খেয়েও ওনাদের মধ্যে ইফেক্টটা আছে, বিকজ ওনারা সারা দিন হা 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 হি হি হি, কারণে অকারণে দেখে ওনারা হাসতেছে। আমি আপনাদের ক্লাস নিতেছি, মানে হঠাৎ করে আমি শুনবো দুজনে হা 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 হি 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 করে হাসতেছে। রিজন কি? তেমন হাসার মতো কোনো রিজন নেই, হুদাই হাসতেছে। তা আমার যেটা ধারণা যে ওনাদের উপরেও এটার একটা ইফেক্ট আছে, ওনারা অকারণেই হাসে। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা হতাশ হয়ে যাচ্ছেন, এর বিনিময়ে আপনাদেরকে আমি কিছু গাঁজা কুরিয়ার করে পাঠিয়ে দিই, খেয়ে ফেলেন, বাস, আর কোনো প্যারা নেই, তখন কি হবে? এটা আপনার কন্ট্রাক্ট হবে? হবে না, কারণ আপনার এখানে কোনো লিগ্যাল কনসিডারেশন নাই। তাহলে আমাকে প্রত্যেকটা জিনিস এখানে মেনে নিতে হবে। মোর দেন ওয়ান পার্টি থাকতে হবে, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে লিগ্যাল কনসিডারেশন থাকতে হবে। এরপর আরেকটি ইনগ্রিডিয়েন্টের কথা আমরা বলি, সেটা হচ্ছে ফ্রি কনসেন্ট থাকতে হবে আপনাদের। ফ্রি কনসেন্ট অফ পার্টিজ। এই যে কনসেন্টের ব্যাপারটা কখন আসে? এই যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্সের মধ্যেই কিন্তু কনসেন্টের ব্যাপারটা আসে, তাই না? অফার এন্ড অ্যাকসেপ্টেন্সের মধ্যেই তো কনসেন্টের ব্যাপারটা আসে। আমি আপনাকে অফার দিলাম, নাহানি হাসান লিখেছেন আমারও হাসি পাচ্ছে, ব্যাপারটা অদ্ভুত। নরিন আক্তার লিখেছেন বান্ধবীদের মতো। হ্যাঁ, ওনারা শুধু শুধু হাহা হি হি করে, কোনো ভ্যালিড কারণ নাই, মানে আপনি একটু কাছাকাছি থাকলে বুঝতে পারবেন। দেয়ার ইজ নো লিগ্যাল কনসিডারেশন। আচ্ছা, আমিও হাসতেছি আপু, হুদাই, মানে কেন হাসে আমি জানি না, আসলে তারা হাসে। আচ্ছা, ফ্রি কনসেন্ট অফ পার্টিজ। পার্টিদের ফ্রি কনসেন্ট থাকতে হবে। এই যে আমি আপনাকে বললাম যে আমার 7টা-8টা ক্লাস লাইভে করবেন, করবেন মানে করবেন, এর বিনিময়ে আমি আপনাকে নোটটা দিয়ে দিব। এখন আপনি তো আমাকে খুব ফ্রিলি বললেন অফার অ্যাকসেপ্টেড আপু, হ্যাঁ আপু আপনার ক্লাস ভাল লাগে, করব, বা আমরা ক্লাসটা করে বুঝতেছি, এটা হচ্ছে আপনার ফ্রি কনসেন্ট। তা না হয়ে আমি যদি এখন আপনাদের প্রত্যেককে ধরেন প্রত্যেকের বাসায় যাইতাম, বা প্রত্যেককে ধরে নিয়ে আসতাম, বা ধরেন আপনারা আমার সামনাসামনি ক্লাস করতেছেন, আপনাদের প্রত্যেকের কপালে একটা করে বন্দুক ছোঁয়ায় যদি বলতাম ক্লাস কর, না করলে এই 9mm গুলিগুলো তোদের বুকের ভিতরে গিয়ে লাগবে, তাহলে এটা, এরপরে যদি আপনি আমাকে বলতেন যে হ্যাঁ ঠিক আছে আপু আমি ক্লাস করব, তাহলে এই যে কনসেন্টটা দিচ্ছেন, এটা কি ফ্রি কনসেন্ট হয়েছে? এটা কিন্তু কোনো ফ্রি কনসেন্ট হয় নাই। তার মানে হচ্ছে আপনি যে কনসেন্টটা আমাকে দিবেন সেটা ভয় ভীতি মুক্ত থাকতে হবে, আনডিউ ইনফ্লুয়েন্স খাটানো যাবে না,
বা সেখানে কোনো অন্যায় কোনো কিছু করা যাবে না। কনসেন্টটা একদম ফ্রিলি আপনাকে দিতে হবে। আপনাকে আমি বন্দুক দিলাম, বন্দুক দিয়ে গুলির ভয় দেখাইলাম, বা আরো উল্টাপাল্টা কথা বলে বলে আপনার কাছ থেকে আমি কনসেন্ট নিলাম, তাহলে সেটা হবে না। কনসেন্ট যেটাই অন্য পক্ষ থেকে আসবে, অর্থাৎ ক্লাস অর ডাই, মাহমুদুল হাসান অনি, হ্যাঁ ক্লাস অর ডাই, এই কথা যদি আমি আপনাকে বলি, ক্লাস করো নতুবা গুলি খেয়ে মারা যাও, তাহলে হবে? অথবা মনে করেন হাতের মধ্যে পটাশিয়াম সায়ানাইড নিয়ে রাখলাম, তো পটাশিয়াম সায়ানাইড দিয়ে এক জগ শরবত বানায় রাখলাম, হয় সবগুলো ক্লাস লাইভে করো অথবা এক গ্লাস করে শরবত খাও, তাহলে এটা হইলো কিছু বলেন? এই ভয়ে যদি আপনারা আমার ক্লাস করেন তাহলে তো সেটা ফ্রি কনসেন্ট হবে না। তাহলে অবশ্যই যখন এই যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্সের প্রসঙ্গটা আসবে, অ্যাকসেপ্টেন্স মানেই তো আপনি সেখানে কনসেন্ট দিলেন, হ্যাঁ সম্মতি দিচ্ছি, ঠিক আছে আমি করব, বা তোমার এই জিনিসটাতে আমি রাজি, তখন সেই কনসেন্টটা মাস্ট বি ফ্রি কনসেন্ট হতে হবে। তো কি লিখেছেন আপু, এরকম কোন অফার বা শর্ত দেওয়া যায় না যেটা পালন করলে আপনার আদার্স যত নোট আছে সব পাওয়া যাবে? যে আমার শর্ত একটাই, ফাহাদ, আবু ফাহাদ তৌকির আমার সাথে কানেক্টেড থাকতে হবে, লাইভে আমার সাথে অলওয়েজ উপস্থিত থাকতে হবে। আজকে সব এক্সাম্পল সুন্দর হয়েছে। আচ্ছা এটা ফোর্সেবল কন্ট্রাক্ট, ওকে, তাহলে আমরা যে কনসেন্টটা দিলাম সেটা আমাকে ফ্রি কনসেন্ট হতে হবে। তারপর হচ্ছে লফুল অবজেক্ট, বা আমার যে উদ্দেশ্যটা থাকবে সেটা আমার বৈধ উদ্দেশ্য হতে হবে। আপনার সাথে আমার যে উদ্দেশ্যটা, আপনি ক্লাস করবেন, জাহাঙ্গীর আলম লিখেছেন অসাধারণ কথা। এই জাহাঙ্গীর আলম, আমার কথা কি অসাধারণ হচ্ছে? আমরা আলোচনা করতেছি গাঁজা, ইয়াবা, গুলি, 9mm বন্দুক, এটা কখনো অসাধারণ কথা হয়েছে? যাক আপনারা বুঝলেও হয়েছে, আপনারা যদি বিষয়টা বুঝেন আমি তাতেই হ্যাপি। যেই অবজেক্ট বা যেই উদ্দেশ্যে আপনি চুক্তিটা করতেছেন সেই উদ্দেশ্যটা বৈধ হইতে হবে। এখন আমি আপনাকে বললাম যে আপনি আমার, কাকে বলবো দেখি একটা নাম বের করি, ধরেন শ্রেয়া, শ্রেয়া সরওয়ার, শ্রেয়াকে আমি বললাম শ্রেয়া কালকে আপনি আমার বাসায় আসবেন শেরপুরে, আসলে আপনাকে হচ্ছে আমি আমার চুক্তি আইনের নোট সহ বাকি যত নোট আছে সব আমি আপনাকে দিয়ে দিব। আপনি সুন্দর করে রাজি হইলেন, ঠিক আছে ঠিক আছে ওকে আপু আমি কালকে আসবো। কিন্তু আসার পরে আমার উদ্দেশ্য হচ্ছে শ্রেয়া আপনাকে দিয়ে আমি কিছু বিদেশি মদের বোতল পাচার করাবো, আবারও সেই মদ ঘুরে ফিরে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে দিয়ে, আপনাকে আমি হচ্ছে কিছু বিদেশি মদের বোতল আমার পাশেই ভারতের মেঘালয় সেখানে পাচার করাবো। সে আপনি দেখতেও সুন্দর, আপনাকে দেখে কেউ বিশ্বাস করবে না আপনি একজন ড্রাগ ডিলার, সুতরাং আপনি যান বিদেশি মদের বোতলগুলো পাচার করে আসেন। তাহলে এই যে আপনার সাথে আমি নোট দেওয়ার বিনিময়ে আপনাকে দিয়ে আমি হচ্ছে বিদেশি মদের বোতল পাচার করাতে চাইতেছি, আমার অবজেক্ট বা আমার উদ্দেশ্যটাই তো এখানে খারাপ, একটা অবৈধ উদ্দেশ্য। তাহলে এই ধরনের কোনো অবৈধ উদ্দেশ্য যদি থাকে সেটা কোনো অবস্থাতেই চুক্তি হিসেবে গণ্য করা যাবে না। রাজীব কি লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম, আমার অনেক জ্বর এবং সর্দি, ক্লাসটা করতে পারছি না। হ্যাঁ রাজীব আপনি রেস্টে চলে যান, সিজন খারাপ আসলে এখন। বৃষ্টি কি লিখেছেন, কোয়ারশন, আন্ডার ইনফ্লুয়েন্স, ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, মিস্টেক এগুলো থাকলে কনসেন্ট ফ্রি কনসেন্ট হবে না। ভেরি গুড। লফুল অবজেক্টটাও কি ম্যাম গাজার এক্সাম্পল যায়? হ্যাঁ যাবে তো, এটাও তো একটা লফুল কনসেন্ট। যে বললাম তো শ্রেয়াকে নিয়ে মজা লাগতেছে ক্লাস করতে, এক্সাম্পল গুলো ইন্টারেস্টিং, এগুলা মদ গাজার এক্সাম্পল দিয়ে মনে থাকে। অনিকা, আমি তো ভাবছিলাম বাসাতে যাইয়া পরে মায়ের দিয়ে দিবেন। না ধরেন প্ল্যান করলাম আর কি, পাশেই মেঘালয় আছে, কিছু মদের চোরা কারবারি করা যায় কিনা। আচ্ছা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের চুক্তিতে লাগে, সেটা হচ্ছে পার্টিস কম্পিটেন্সি। আচ্ছা কম্পিটেন্সি মানে কি? মানে হচ্ছে পক্ষগণের চুক্তি করার যোগ্যতা থাকতে হবে, চুক্তি করার যোগ্যতা পক্ষগণের থাকতে হবে। এখন মনে করেন নোয়াখালী বিভাগ চাই, মেহেদী হাসান। আচ্ছা এখন মনে করেন আমার বাসার সামনে, আচ্ছা আমার বাসার সামনে না, আমার কোর্টে, আমার কোর্টের ঠিক সামনে, কোর্টের ভেতরে তো ঢুকতে দেয় না, পুলিশ টুলিশ থাকে, ওরা আটকায় দেয়। নোয়াখালী বিভাগ চাই, এটা কি কনসিডারেশন না? এর পরিবর্তে অফার নাই তো এখানে, কনসিডারেশন হলে অফার থাকতে হবে, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে, তাহলে না কনসিডারেশনের প্রসঙ্গ আসবে। আসেন পার্টিস কম্পিটেন্সি ব্যাপারটা কি, যেটা বলতেছিলাম যে আমার কোর্টের বাইরে একটা পাগল থাকে, ওই পাগলটা যখনই ধরেন কেউ যায় বা তার সামনে দিয়ে যাতায়াত করে তখন সে একটা ডায়লগই দেয়, সব শালারে খুন করবো, সারাক্ষণ এটাই বলতে থাকে, সব শালারে খুন করবো। মানে আমি যখন গাড়িতে যাই আমি তখনও দেখি উনি এই কথাই বলতেছে, যখন আমি গাড়ি থেকে বের হই তখনও আমি দেখি হচ্ছে সেই কথাই বলতেছে, সব শালারে খুন করবো।
এটা হচ্ছে তার কথা। এখন আমি যদি কালকে গিয়ে চিন্তা করি যে তুই হচ্ছে একটা পাগল, তাহলে তোর সাথে আমি একটা চুক্তি করি, তাকে গিয়ে যদি আমি বলি যে তুমি এখন থেকে আর এই ধরনের কোনো কথা বলবা না, সব শালাকে খুন করবো, এটা বলা ভালো না, মানুষকে খুন জখমের হুমকি দেখাইলে বা মৃত্যু ভয় দেখাইলে তুমি দণ্ডবিধির 307 ধারায় দণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে, ওটা নন বিলেবল অফেন্স, এটা করা যাবে না। তাকে আমি সুন্দর করে বুঝাইলাম তুমি যদি এখন থেকে গালিগালাজটা না করো তাহলে তার বিনিময়ে প্রতিদিন তোমাকে আমি 1 প্যাকেট করে বিরিয়ানি দিব। এগ্রিমেন্ট তো হয়েছে, কিন্তু এটা কি এনফোর্সিবল? এখন তখন সেও রাজি হয়ে গেল, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি আর কালকে থেকে আর গালিগালাজ করবো না, আমি ভদ্র হয়ে থাকবো, আচার ব্যবহার ভালো করবো, আপনি আমাকে 1 প্যাকেট বিরিয়ানি দিয়েন প্রত্যেকদিন। কিন্তু এইটা যে আমি তার সাথে করলাম, এটা একটা এগ্রিমেন্ট, ঠিক আছে, আমি অফার দিলাম, সে একসেপ্ট করলো, বিনিময় কনসিডারেশন আছে, সবই ঠিক আছে, কিন্তু এটা তো আমি কন্ট্রাক্ট বলতে পারবো না, কারণ পার্টিদের কম্পিটেন্সি নাই। ও তো পাগল, ওর তো এই অফার বুঝার মতো ক্ষমতাই তার নাই, সে তো সুস্থ স্বাভাবিকভাবে চিন্তাই করতে পারে না। আমি তাকে এটা কালকে বলে আসবো, কালকে সে বিরিয়ানি কি দিছি না দিছি তার মনে নেই, কালকে আমাকে দেখা মাত্রই সে বলে ফেলবে এদিকে তোরেই আজকে আগে খুন করব। ব্যাপারটা বুঝছেন? তাহলে এখানে পার্টিদের কম্পিটেন্সি থাকতে হবে, আমারও কম্পিটেন্সি থাকতে হবে কন্ট্রাক্ট করার মতো, সুস্থ স্বাভাবিক হতে হবে, সাবালক হতে হবে, সুস্থ মনের অধিকারী হতে হবে, যার সাথে চুক্তিটা করতেছি তাকে ওরকম সুস্থ স্বাভাবিক হতে হবে। কম্পিটেন্সির একটা উদাহরণ হতে পারে আপনাকে সাবালক হতে হবে, অর্থাৎ অ্যাবাভ 18 আপনার বয়স হতে হবে, আপনাকে নাবালক হলে চলবে না। 2 নাম্বার হচ্ছে মানসিক বিকারগ্রস্ত হওয়া যাবে না, আপনাকে যে চুক্তিটা আপনার সাথে আমি করব এটা বোঝার মতো আপনার জ্ঞান থাকতে হবে। আপনি ধরেন এখন ড্রাগ এডিক্টেড হয়ে আছেন, হ্যাঁ, এই যে আমরা গাঁজার উদাহরণ বললাম, আপনি গাঁজা টাজা সারা রাত বসে গাঁজা খাইলেন, খাওয়ার পরে সকালবেলা আপনি অকারণে হা হা হি হি করতেছেন, আপনি তো সুস্থ স্বাভাবিক না। ওই অবস্থায় যদি আপনার সাথে আমি কোনো চুক্তিতে যাই তাহলে সেটা কোনো ভ্যালিড কন্ট্রাক্ট হবে না, কারণ আপনার মধ্যে কম্পিটেন্সি ছিলই না। যখন আপনার সাথে আমি চুক্তিটা করি, চুক্তি বোঝার মতো মানসিকভাবে সুস্থ আপনি তখন ছিলেন না। তাহলে পার্টিস কম্পিটেন্সি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস অফ আ কন্ট্রাক্ট। এটা আপনার রিটার্নের প্রশ্ন, রিটার্ন এটা আপনাকে জিজ্ঞেস করবে, হোয়াট ইউ মিন বাই কন্ট্রাক্ট, হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ আ কন্ট্রাক্ট। তাহলে এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এইগুলা কি আর আপনাদের মুখস্থ করার দরকার আছে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে কন্ট্রাক্টের ইনগ্রেডিয়েন্ট কি আর জীবনে মুখস্থ করবেন? কিন্তু উক্ত বিষয়টি বিবেচনা করে সম্মতি দেওয়ার মতো সুস্থতা তার আছে, তবে কি চুক্তি হতে পারে? পাগল হবে। আর উক্ত বিষয়টা বিবেচনা করে সম্মতি দেওয়ার মতো সুস্থতা আছে তবে কি, হ্যাঁ মানসিক সুস্থতা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, পাগল হইলে উক্ত বিষয়টা বোঝার মতো সুস্থতা তার থাকবে না। এটা আপনি কন্ট্রাডিক্টরি একটা কথা হয়ে গেল। সে যদি পাগলই হয় তাহলে সেই বিষয়টা সে বুঝবে না, বা বুঝলেও সেটা তার একটু পরে মনে থাকবে না, তখন হয়তো আমার সাথে হ্যাঁ 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 করবে, একটু পরেই আবার আরেকজনকে দেখলেই গালিগালাজ শুরু করবে। সুতরাং এটা হবে না। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। রিটেনের আরেকটা প্রশ্ন আপনাদেরকে দেখাই, রিটেনের আরেকটা প্রশ্ন আপনাদের আসে এবং এটা বিগত বছরের প্রশ্ন আসছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্টস, all contracts are agreements, but all agreements are not contract. এটা আমাদের পরীক্ষায় খুব আসে, মানে বিগত বছরের পরীক্ষাতেও আসছে, এটা আপনার রিটেনের প্রশ্ন। অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্টস। এখন বলেন এই জিনিসটা আপনাদেরকে আমার ব্যাখ্যা করে বুঝাইতে হবে? যে এক্সাম্পল দিয়েছেন আজকে আশা করি মনে থাকবে। আচ্ছা, এটা আপনার রিটেনের প্রশ্ন, এটা বিগত বছরের পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মোটামুটি আসে সবসময়, প্রশ্নটা রিটেনে চলে আসে যে সমস্ত চুক্তি হচ্ছে সম্মতি, কিন্তু সমস্ত সম্মতি চুক্তি নয়। এটা কি এখন ব্যাখ্যা করতে গিয়ে আর কারো কোনো সমস্যা হবে? আপনাকে যদি এটা আমি এক্সপ্লেইন করতে বলি, ওয়েদার ইট ইজ ইংলিশ অর বাংলা, এক্সপ্লেইন করা যাবে না? মেহেদি হাসান লিখেছেন নো, কোনো সমস্যা নেই, ভেরি গুড। এটা এখন ব্যাখ্যা করা যাবে না? আমরা সব ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝে গেছি, চুক্তি কি, আমরা বুঝে গেছি সম্মতি কি, কোনটাকে আমি সম্মতি বলবো, 3টা জিনিস থাকলেই তো সম্মতি হয়ে যাবে।
সাউন্ড চলে গেছে, এখন কি সাউন্ড ঠিক হচ্ছে দেখেন তো। আহা আপু কত কিছু বলে ফেললেন, কিছুই শুনলাম না। আপু সাউন্ড শুনতে পাচ্ছি না, এখন কি ঠিক আছে? মিউট ছিল না, আমার হচ্ছে ওই ইয়াটা মাইক্রোফোনটা চার্জ শেষ হয়ে গেছিল। সাউন্ড নট ক্লিয়ার, এখন দেখেন তো। আপু এদিকে একটু তাকান, শুনতে পাচ্ছি না আপু। এখন কি শুনতে পাচ্ছেন? শিমলিন ইসলাম শিমলিন, ওয়ালাইকুম আসসালাম। তনুশ্রী সরকার লিখেছেন এখন ঠিক আছে, ঠিক আছে, ওকে। না বেশি কিছু বলি নাই, বলছি এটা পরীক্ষায় প্রশ্ন আসে এবং এটা যদি এর পর থেকে আসে তাহলে আপনারা পারবেন কিনা বা আর কখনো ভুল হবে কিনা, কারণ আমরা তো জানি এগ্রিমেন্ট তিনটা জিনিস থাকলে এগ্রিমেন্ট হবে। আর উদাহরণ কি দিবেন, এটা যদি পরীক্ষায় আসে তাহলে ইংলিশ বা বাংলা যেটাই হোক আপনি এক্সাম্পল দিবেন হচ্ছে আনরেজিস্টার্ড, এটা হচ্ছে আপনার এক্সাম্পল হবে। আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল, বাংলায় যদি আমরা লিখি অনিবন্ধিত বায়না চুক্তি, অনিবন্ধিত বায়না চুক্তি, এটা উদাহরণ দিবেন, ঠিক আছে। গাঁজা, ইয়াবা, মদ এগুলো তো আসলে উদাহরণ দেওয়া যায় না, পরীক্ষার খাতায় তো দেওয়া যাবে না, এটা আপনি মনে রাখবেন, এটা নিয়ে ভাববেন। কিন্তু পরীক্ষায় যদি এই প্রশ্নটা আসে, সেটা ইংলিশে আসুক বা বাংলায় আসুক, আপনার এক্সাম্পলের ক্ষেত্রে এক্সাম্পলটা পিক করবেন। এটা খুব সুন্দর একটা এক্সাম্পল, ঠিক আছে। বাহ, অনেক পড়াশোনা করে ফেলছে, এখন একটু গল্প টল্প করি। এত পড়াশোনা করার কি দরকার আসলে, হ্যাঁ। একটু গল্প করি এবার আপনাদের সাথে। চুক্তি আইনটা যখনই আমি পড়তে যাই বা চুক্তি আইনটা যখনই আমি দেখি, তখনই মানে আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা আমার মাথায় ক্লিক করে সেটা হচ্ছে যেটা আমার মাথায় সব থেকে বেশি ক্লিক করে সেটা হলো সব থেকে বড় চুক্তি বা সব থেকে বড় কন্ট্রাক্ট যদি বলেন, সেটা আমাদের সাথে করে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা বা আমাদের রব। পবিত্র আল কোরআনের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সূরায় আল্লাহ আমাদের সাথে বিভিন্ন ধরনের চুক্তির কথা বলছে। এই যে আমরা প্রমিসের কথা বলি, অঙ্গীকারের কথা বলি, আল কোরআনের প্রত্যেকটা সূরা হচ্ছে এক একটা অঙ্গীকার। কিসের অঙ্গীকার? সফলতার অঙ্গীকার। আল্লাহ কার প্রতি অঙ্গীকারটা করতেছেন? আল্লাহ অঙ্গীকারটা করতেছেন আমাদের সাথে। আমরা কারা? আমরা হচ্ছি বিশ্বাসী। 2 মিনিট আগে থেকে যা বলছেন একটু রিপিট করেন। তেমন কিছু বলিনি শ্রেয়া, শুধু বলেছি যে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট, বাট অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট, এটা যদি আসে তাহলে হচ্ছে অনিবন্ধিত বায়না চুক্তি বা আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল, এটা একটু উদাহরণ দিবেন। যে কোনো কন্ট্রাক্ট ফর সেল সেটা যদি আনরেজিস্টার্ড হয় সেটা একটা এগ্রিমেন্ট হবে, কারণ এগ্রিমেন্টের সব শর্তই পূরণ করে। কিন্তু আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেলটা চুক্তি হবে না, কারণ রেজিস্ট্রেশন আইন অনুযায়ী বায়নাপত্র আপনাকে নিবন্ধিত হতে হবে। আপনি যদি নিবন্ধিত না করেন তাহলে আপনি আইনের রেমেডিটা এখানে পাবেন না, এটা এনফোর্স করতে পারবেন না ল দ্বারা। সুতরাং এটাকে আমি এগ্রিমেন্ট বলতে পারি, বাট এটাকে আমি কন্ট্রাক্ট বলতে পারবো না। এই উদাহরণটা দিয়ে যদি লিখতে পারেন, আমার কাছে মনে হয় যে এটা খুব সুন্দর একটা উদাহরণ হবে। তারপর আপনি আপনার মতো করে লিখবেন এগ্রিমেন্ট কাকে বলে, সংজ্ঞাটা একটু দিলেন, তারপরে আপনি চুক্তির সংজ্ঞাটা একটু দিলেন, এবং উদাহরণ হিসেবে এই উদাহরণটা যদি লিখতে পারেন তাহলে খুব কমপ্লিট একটা উত্তর হয়ে যাবে। সব থেকে বেশি চুক্তিটা আমাদের সাথে করে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আমার কাছে যেটা মনে হয়, থ্রু আল কোরআন। প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখবেন আল্লাহ আমাদেরকে ওয়াদা করে রাখতেছে, প্রমিস করে রাখতেছে। কিসের প্রমিস? প্রমিস করতেছে সুদিনের, প্রমিস করতেছে সফলতার। আজকে আপনারা সবাই এখানে আমার এখানে ক্লাস করতেছেন, ধৈর্য সহকারে বসে আছেন। আমি যদি ভুল না করি, মোর দেন 92 পিপল এখন লাইভে ক্লাস করতেছেন। তাহলে এই যে 92 জন স্টুডেন্ট আজকে এখানে ক্লাস করতেছেন, কেন করতেছেন? আপনাদের উদ্দেশ্য কি? ইউ ওয়ান্ট টু বি আ জাজ। আর তো কোনো উদ্দেশ্য আপনাদের নাই, আপনারা বিচারক হতে এসেছেন। এই বিচারক ব্যাপারটা কি আসলে, এটা তো অনেকবার আমি তো ক্লাসে প্রায় আপনাদেরকে বলি, আজকে আবারও বলি, বিচার করা তো কোনো সাধারণ মানুষের কাজ না ভাইয়া এবং আপুরা। এই পৃথিবীতে বিচার করা, পৃথিবী এবং জমিন আসমানে বিচার করার এখতিয়ার একমাত্র রয়ে গেল আল্লাহর বা আমাদের সৃষ্টিকর্তা যিনি থাকেন। আপনি সেটা আপনার ভগবান হতে পারে, আপনি আল্লাহ বলেন, আপনি গড বলেন, অর্থাৎ যিনি আমাদের ক্রিয়েটর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, বিচার করার এখতিয়ারটা হচ্ছে তার। আল্লাহ তার একটা গুণে আপনাকে গুণান্বিত করবেন, তার একটা গুণ আপনার মধ্যে এই দুনিয়াতে বিস্তার করে দিচ্ছেন বা অর্পণ করে দিচ্ছেন, তাই না? আপনার উপরে তার একটা গুণে সে আপনাকে গুণান্বিত করতেছেন। এটা যে কত বড় সৌভাগ্যের একটা বিষয়।
মানে আমি যখন জাজ হতে আসছি, আমি জানি না আপনারা এই সিদ্ধান্ত কবে নিছেন, তবে আমি কিন্তু এই সিদ্ধান্তটা অনেক আগে নিয়ে ফেলছি যে আই ওয়ান্ট টু বি আ জাজ। আমি ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম বছর ছিলাম, আমার যখন ইন্টারমিডিয়েটের পরে ফার্স্ট আমি চান্স পাই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজিতে। তো আমার তখন থেকেই আমি জানতাম যে আই ওয়ান্ট টু পার্সু মাই ক্যারিয়ার ইন ল। আমি লতেই আমার ক্যারিয়ারটা পার্সু করতে চাই, এখানেই আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করবো। তো পরবর্তীতে সেকেন্ড টাইম আবার পরীক্ষা দিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, ল তো আসে নাই। ঢাকা ইউনিভার্সিটিতে না আসার কারণে আমার আসছে চিটাগাং ইউনিভার্সিটিতে। আমি ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে চিটাগাং ইউনিভার্সিটিতে চলে গেছি, এবং ফ্রম ফার্স্ট ইয়ার আমি একদম প্রথম বর্ষ থেকেই ব্যাপারটা আমি জানি। হ্যাঁ, প্রথম বর্ষের প্রথম দিন থেকে জানি এটা আসলে মিথ্যা কথা, একটু সিদ্ধান্ত নিতে হয়েছে, ভেবে চিনতে দেখতে হয়েছে। তারপর থেকেই আমি জানি যে আমি নিজের ক্যারিয়ারটা বিচারক হিসেবেই তৈরি করতে চাই। শুধু যে টাকার জন্য, ব্যাপারটা এরকম না, শুধু টাকার জন্য না, আমি আসলে আমার রবের একটা গুণে গুণান্বিত হওয়ার সৌভাগ্য অর্জন করতে চাচ্ছি। আমি চেয়েছি আমি এমন একটা পেশায় আসি যেখানে আমি শুধুমাত্র টাকা পাবো তা না, বা শুধুমাত্র সম্মান পাবো তা না, আমার একটা সৃষ্টিকর্তার গুণে গুণান্বিত হওয়ার একটা সুযোগ পাবো। পবিত্র আল কোরআনে আল্লাহ বলছেন, তোমরা ন্যায় বিচার করো, কারণ ন্যায় বিচার তাকওয়ার অধিকতম নিকটবর্তী। আপনারা যদি কোরআনটা পড়ে থাকেন, বারবার দেখবেন একটা কথাই বারবার ঘুরে ঘুরে আসছে, তোমরা তাকওয়াবান হও, তোমরা তাকওয়া অর্জন করো, তাহলেই তোমরা ইহকাল এবং পরকালে সফলতা লাভ করতে পারবে। তাহলে তাকওয়াটা অর্জনের কথা আপনাকে বলা হয়েছে। আবার আল কোরআনে আল্লাহ বারবার বলতেছে তোমরা ন্যায় বিচার করো, কারণ ন্যায় বিচার হচ্ছে তাকওয়ার অধিকতম নিকটবর্তী। তাহলে ন্যায় বিচার আপনি কিভাবে করবেন? আমাদের অন্যান্য প্রফেশনে থেকে তো ন্যায় বিচার করার সুযোগ নেই। ন্যায় বিচার করতে গেলে আপনাকে ওই বিচারকের আসনটাতেই বসতে হবে, এবং ওই বিচারকের আসনে বসে আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি তাকওয়ার অধিকতম নিকটবর্তী হতে পারবেন। অধিকতম নিকটবর্তী, আপনি তাকওয়ার কাছাকাছি চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য আমাদের। এবং এটা আমার মনে হয় প্রত্যেকটা ধর্মগ্রন্থ আমরা যদি একটু অ্যানালাইসিস করি, একই ব্যাপারটা আসছে। এবারে আসেন, আমরা তো তাকওয়াবান হতে চাই, আমরা তাকওয়ার অধিকতম নিকটবর্তী হতে চাই, কিন্তু আমরা হয়ে যাই হতাশ। ব্যক্তি জীবনে যে অনেকে আছে, আমি জানি আপনারা 14, 15, 16 বিজেএস দিয়ে আসছেন, কেউ হয়তো 17 অ্যাটেম্প নিয়েছেন, পারেন নাই, হয়ে গেছেন হতাশ। হতাশ হয়ে ভাবতেছেন আমার দ্বারা কি আর কখনো কিছু সম্ভব? আপনার দ্বারা যে সম্ভব, এটা আপনি কেমনে বুঝবেন? এই যে আপনি এখন অবধি ক্লাসটা করে যাচ্ছেন, এখন পর্যন্ত আপনি ক্লাস করার মানসিকতাতে রয়ে গেলেন, বা এখন পর্যন্ত আপনি জুডিশিয়ারিকে নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, এটা আল্লাহর তরফ থেকে একটা সাইন। যদি আল্লাহ না চাইতেন আপনি বিচারক হন, তাহলে প্রথম যে জুডিশিয়ারি পরীক্ষাটা আপনি ফেল করছেন, এরপর কখন আপনি আর এই সেক্টরে আসতেনই না। আমি আমার অনেক স্টুডেন্টকে চিনি যারা 17 বিজেএস এ আমার ক্লাস করেছে, ক্লাস করে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে নাই, তারা 18 এসে আমার ক্লাস করছেন এবং র্যান্ডম ক্লাস করে যাচ্ছেন। আমার অনেক স্টুডেন্ট এখানে ক্লাস করতেছেন, সুলতানা প্রীতি, সুমাইয়া ইয়াসমিন, তারপর হচ্ছে মাহিম, এরা আমার 17 বিজেএস স্টুডেন্ট। তারপর অন্নি দাস, ওদেরকে আমি 17 বিজেএস এর ক্লাসে রেগুলার দেখেছি। এরা কিন্তু 18 ইকুয়ালি আমার ক্লাসগুলো করে যাচ্ছেন। তাহলে এই যে তাদের মধ্যে এই মানসিকতাটা আছে, আপনার কি মনে হয় এটা অটোমেটিক্যালি জেনারেটেড? এটা সৃষ্টিকর্তার তরফ থেকে একটা ইশারা। এখন দেখেন, আল্লাহ তাআলা আমাদের উপরে ওহী নাজিল করে আমাদেরকে কোনো ইনফরমেশন দিবেন না, বা জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসেও আপনাকে এই কথাগুলো বলে যাবে না। এটা আল্লাহর সাইন, আপনাকে বুঝতে হবে আপনার জীবন পদ্ধতি দেখে। আমি জানি আপনাদের এখানে অনেকেই আছেন সাংসারিক জীবনে প্রচন্ড চাপে থাকেন, মানুষের কথা সহ্য করতে পারেন না, ইভেন কাছের মানুষজনদের মাধ্যমে আপনারা আঘাতপ্রাপ্ত হন, ভেঙে চুরে আপনাকে চুরমার করে দিবে। তারপরেও আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে বা মানসিকভাবে শক্তিশালী হয়ে আপনি ক্লাসটাতে জয়েন করছেন। এরপরেও আমি জানি যখন 18 বিজেএস সার্কুলারটা দিবে, আপনি ফর্মটা ফিল আপ করবেন এবং পূর্ণ উদ্যমে আপনি পরীক্ষাটা দিতে যাবেন। এটা কি আপনি চাইলেই করতে পারতেন যদি আল্লাহর তরফ থেকে এটা ইশারা না আসতো? এটা চাইলেও আপনি করতে পারবেন না। আল্লাহ চাচ্ছেন আপনি এই জায়গাটাতে আসেন, আল্লাহ চাচ্ছেন আপনি তার গুণে গুণান্বিত হন। এবারে বাকি কাজটুকু আপনার হাতে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ ভরসাটা রাখতে হবে। এইটুকু আগে বুঝে নেই, যে আমরা বললাম না কন্ট্রাক্টের প্রায়র স্টেজ হচ্ছে এগ্রিমেন্ট। কোনো চুক্তি হতে গেলে তার আগের স্টেজটা হচ্ছে এগ্রিমেন্ট বা সম্মতি। জাজ হতে গেলে তার আগের স্টেজটা হচ্ছে জাজ হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করা, এই জার্নিটাকে নিজেকে কানেক্টেড রাখা।
আপনি যেহেতু কানেক্টেড রাখতে পারতেছেন, তার মানে আপনি প্রায়র স্টেজের মধ্যে আছেন। তার মানে এটা তো বুঝেন যে এটা সৃষ্টিকর্তার তরফ থেকে একটা ইশারা। না হলে আজকে আপনি আমার ক্লাসগুলো করতেন না, না হলে 17-এ পরীক্ষা খারাপ দিয়ে আপনি 18 বিজিএস এর জন্য পড়তে বসতেন না। আপনি এতদিনে হয় ঘর সংসার করতেন বা বাইরে কোনো একটা জায়গায় চাকরি করতেন। আমার একটা স্টুডেন্টের কথা বলি, নাম বলতেছি না। এই ছেলেটা 17 বিজিএস এ প্রচন্ড সিরিয়াস ছিল, প্রচন্ড সিরিয়াস ছিল। সে কোচিং করলো, সে আমার কাছ থেকে পার্সোনালি অনেক সাজেশন নিল, গাইডলাইন নিল, এবং তার সিরিয়াসনেস দেখে আমার একটা সময় ধারণা হয়েছে যে এই ছেলেটা জাজ হবে। এবং আমি ওকে প্রায়ই বলতাম যে আপনাকে এই জায়গাটা থেকে কেউ বিরত রাখতে পারবেন ইনশাল্লাহ। আপনার এত এফোর্ট, আপনার এত চেষ্টা, এত উদ্যম আপনার, আপনি লেগে থাকেন, আপনি সফল কাম হবেন। 17-এই বিচারক হবেন এটার গ্যারান্টি তো আমরা দিতে পারি না, কারণ রিজিক নির্ধারিত হয় 7 আসমানের উপর থেকে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালায় যাব। অত্যন্ত দুঃখ লাগলো যখন আমি দেখলাম যে 17 বিজিএস এ খারাপ করার পরে, মানে সে প্রিলিতে কোয়ালিফাই করতে পারে নাই 1 নাম্বার না 1.5 নাম্বারের জন্য। সেই ছেলেটা পড়াশোনা সব বাদ দিয়ে এখন একটা প্রাইভেট কোম্পানিতে খুব স্বল্প বেতনে একটা চাকরি করতেছে। তার কিন্তু অর্থনৈতিকভাবে খুব একটা সমস্যা নাই। এবং আমি তাকে এটাও বলছি যে আপনার যদি অর্থনৈতিকভাবে কোনো সমস্যা থাকে, আপনি রায়হান ভাইয়ের সাথে কথা বলেন, ভাইয়া খুব কনসিডারেট। অর্থনৈতিকভাবে যারা একটু দুর্বল থাকেন বা একটু সমস্যার মধ্যে থাকেন, রায়হান ভাই কিন্তু তাদেরকে কনসিডার করেন। আপনি যেহেতু আমাদের 17 ব্যাচের স্টুডেন্ট ছিলেন, ভাইয়াকে বলেন, উনি কনসিডার করবেন। আর তাতেও যদি না হয়, আমি রায়হান ভাইয়ের সাথে কথা বলে দিব। আমার মনে হয় যে আমার কথা ভাইয়া ফেলবেন না, বা আমি কোচিং অথরিটির সাথে কথা বলবো বিষয়টা নিয়ে। আমরা আপনাকে হেল্প করার জন্য রেডি। আপনাকে আমাদের পর্যন্ত আসতে হবে। আমি খুব দুঃখ পাইলাম যখন দেখলাম আফটার 17 বিজেস সে হচ্ছে একটা প্রাইভেট ফার্মে জয়েন করে ফেলছে। এবং আমি ব্যক্তিগতভাবে কষ্ট পাইলাম। তখন আমি বুঝলাম যে না, এখানে কষ্ট পাওয়ার দরকার নাই, কারণ সৃষ্টিকর্তা চাচ্ছেন না তাকে বিচারক বানাতে। আল্লাহ চাচ্ছেন না তার গুণে ওনাকে গুণান্বিত করতে। এজন্যই উনি 18-এর জন্য মানে এই পর্যন্ত আসতেই পারে নাই। উনি চিন্তাটাই করতে পারে নাই যে আমি 18 বিজেস পরীক্ষা দিব। এই চিন্তাটাই তার মাথার মধ্যে আসে নাই। আপনার মাথায় যেহেতু এই চিন্তাটা আসছে, আপনি যেহেতু এখনো আমার ক্লাসগুলো বা আমাদের ক্লাসগুলো করতেছেন, কোচিং করতেছেন, পরীক্ষা দিচ্ছেন, তার মানে এইটা শিওর যে আপনার আপনার এই চাকরিটা হোক বা আপনি বিচারক হন, এটা সৃষ্টিকর্তা চাচ্ছেন। চাচ্ছেন বলেই আপনি এখানে দাঁড়ায় আছেন। আমি 13 বিজিএস থেকে আমার পরীক্ষা দেওয়া শুরু। আপনারা যারা জানেন তো ভালো, না জানলে আমি আরেকবার বলি। 13 বিজিএস থেকে আমার পরীক্ষাটা দেওয়া শুরু হয়েছে। আমি 13 দিলাম। 13-এ মিনি ল স্কুলের সাথে আমার কানেকশন ছিল না। 14 জুডিশিয়ারি থেকে আমি তাদের সাথে কানেক্টেড হই। 13 ফেল করলাম, 14 ফেল করলাম, 15 ফেল করলাম, ব্যাক টু ব্যাক 3টা জুডিশিয়ারির প্রিলি ফেল। এবং 15-এ আমার প্রস্তুতি অনেক ভালো ছিল, তারপরেও আমি ফেল করছি, মানে প্রিলিতেই খারাপ করছি। এই 15 ফেল করার পরে আমি যখন 16-এর জন্য আবার পড়তে বসছি এবং মিনি ল স্কুলে ভর্তি হয়েছি, আমি তখনই জানতাম যে বিচারক আমি হব। আল্লাহ চাচ্ছেন আমি হই, চাচ্ছেন বলেই তো আমার মধ্যে এই মানসিকতাটা এখনো আছে যে আমি পড়তে বসবো, আমি কোচিং এ ভর্তি হব। হয়তো আমি এফোর্টটা ইকুয়ালি দিতে পারি না, পারিপার্শ্বিক অবস্থাটা ভালো থাকে না, কিন্তু যেহেতু সৃষ্টিকর্তা চাচ্ছেন, এটা আল্লাহর চাওয়া, সুতরাং এটা পৃথিবীর কেউ খণ্ডন করতে পারবে না। তাহলে আমাকে এখন কি করতে হবে? আল্লাহর ইশারাটাকে কাজে পরিণত করতে হবে। আল্লাহ চাচ্ছেন আপনি জাজ হন, কিন্তু আপনার পরীক্ষাটা তার অন্য কেউ দিবে না, পরীক্ষাটা তো আপনাকেই দিতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আমি চাচ্ছি যে আপনি বিচারক হয়ে আসেন, বা এটা আমার খুব চাওয়া, বা সৃষ্টিকর্তা চাচ্ছেন যে আপনি বিচারক হয়ে আসেন। আল্লাহ তো চাবেনই, আমি আপনার শিক্ষক হিসেবে এটা আমারও একটা প্রত্যাশা থাকে। এখন এই প্রত্যাশাটা বাস্তবে তখনই রূপদান করবে যখন ওইটা নেয়ার মতো যোগ্যতা আপনার থাকবে। এই যে বিচারকের চেয়ারটাতে আপনি বসবেন, এত বড় একটা চেয়ার, আপনি ইমাজিন করতে পারবেন না কি পরিমাণ রেসপেক্ট আপনি এখান থেকে পাবেন। আপনি সম্মানে মানে চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ সম্মান মানুষজন আপনাকে দিবে। যা আপনি ভাবতেছেন তার থেকে অনেক বেশি। মোর দেন 50,000 টাকা আপনি স্যালারি পাবেন, 1,50,000 টাকার উপরে আপনার স্টার্টিং বেতন। শুরুতেই এটা আপনার বেতন। এরপরে বিভিন্ন সুযোগ সুবিধা সম্মান তো আছেই, সেটা তো বাদই দিলাম আমি। শুধু কি আপনি সম্মানিত হচ্ছেন? আপনার দ্বারা আপনার পুরো পরিবার রেসপেক্টেড হচ্ছে, পুরো পরিবার। এটা আমি আপনাদেরকে বলি আপনারা ইন্সপায়ার্ড হবেন, এই জন্যই বলি। আজকে আমি শেরপুরে যে বাসাটা থাকি, এই বাসাটা শেরপুর শহরের সব থেকে সুন্দর বাসার মধ্যে একটা। এখন আমি যে বাসাটাতে থাকি, এখন আমার সাথে আমার মা থাকে, আমার শাশুড়ি থাকে, আমার হাজবেন্ড থাকে। যেহেতু আমার হাজবেন্ড উনি উনি দৌড়াদৌড়ি করে কাজ করেন, আমাকে তো আর দৌড়াদৌড়ি করার সুযোগ নেই আমার। এখন এই শেরপুর শহরের সব থেকে সুন্দর একটা এনভায়রনমেন্ট তারা থাকতে পারে কিভাবে? বিকজ আমি এখানে কাজ করি তাই। কারণ আমি যদি জুডিশিয়ারিতে না আসতাম, তাদের তো শেরপুর আসাই হইতো না। এট দ্য ভেরি ফার্স্ট প্লেস ওই ঢাকাতেই থাকতে হইতো।
সুতরাং আপনি যখন বিচারক হয়ে যাবেন, শুধু আপনি নিজের জন্য নিজে তো কাজ করবেন না, নিজে নিজে তো সম্মানিত হবেন না, আপনার পুরো পরিবারটাই তখন সম্মানিত হয়, পুরো পরিবারই তখন সম্মানিত হবেন। তাহলে এই যে এত বড় একটা জায়গাতে মানুষ আল্লাহ আপনাকে বসাবে, মানুষ আপনাকে এত রেসপেক্ট দিবে, এটার জন্য আপনাকে তো ওই যোগ্যতাটুকু অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন বলতে আমরা কি বুঝি জানেন? আমরা মনে করি আমাকে সবগুলো বই মুখস্থ করে যেতে হবে, আইনের সব সেকশন আমার ধারা মনে রাখতে হবে। না, যোগ্যতা অর্জনের প্রথম শর্তই হচ্ছে আপনাকে হতাশ হওয়া যাবে না। আপনি সব হইতে পারবেন, বাট ইউ ক্যান নট বি ডিপ্রেসড। ইউ ক্যান বি এনিথিং। আপনি হার্ড ওয়ার্কিং হইতে পারবেন, আপনি ধৈর্যশীল হতে পারবেন, আপনি সাহসী হতে পারবেন, তবে আপনি হতাশাগ্রস্ত হতে পারবেন না। এটা একদম ফার্স্ট কন্ডিশন। যদি আপনি হতাশাগ্রস্ত হন, তাহলে আল্লাহ আপনার প্রতি যে দয়াটা করতে চাচ্ছেন, আল্লাহর প্রতি আপনার যে দয়াটা আল্লাহ আপনাকে করতে চাচ্ছেন, আপনি এই দয়াটা নিতেই পারবেন না। দ্য ভেরি ফার্স্ট প্লেস হতাশা হওয়া যাবে না, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আপনার প্রতি যে দায়িত্বটা আপনি পালন করতে যাচ্ছেন, কত বড় একটা দায়িত্ব। শত শত বিচার প্রার্থী জনগণ, এই যে আমি যখন ইজলাসে উঠি, আমি দেখি মুখের দিকে তাকায় থাকে অনেকে, এসে কান্নাকাটি করে। এই মানুষগুলোকে সান্ত্বনা দিব আমি, এই মানুষগুলোকে রেমেডি দিব আমি। আমি যদি হতাশাগ্রস্ত হয়ে যাই, তার মানে বিচারক হওয়ার মতো বা আরেকজনকে মানে ন্যায় বিচার দেওয়ার মতো বা আরেকজনকে ভরসা দেওয়ার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। তাহলে আগে তো আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। আমি এই কথাটা সবাইকে বলি, 2টা আইন কম জানলেও আপনি বিচারক হবেন। আমার কথাটা বিশ্বাস করেন, আপনি লাভবান হবেন। আপনি 2টা আইন কম জানেন, কোনো সমস্যা নেই, আপনি বিচারক হবেন। আপনি একটা আইনের একটা বিষয় সম্পর্কে আপনার অজ্ঞতা থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমি কি সবকিছু জেনে বিচারক হয়েছি? বাংলাদেশের যারাই সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়, সবাই কি সবকিছু জেনে সুপারিশপ্রাপ্ত হয়? আমাদের জানার সীমাবদ্ধতা আছে। আমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্টকে আমি চিনি, মুসলিম লয়ের ম্যাথের বেসিক ক্লিয়ার হয় নাই, সে মুসলিম লয়ের ম্যাথ করেই না, সে ইনহেরিটেন্স পারেই না একেবারে, কিন্তু সে জাজ হয়ে গেছে। আমি এমন অনেককে চিনি, সে আমাকে দেখা হলে বলে যে আরে দূর, টিপি এক তো পড়ি নেই ঠিক মতো, ভুলেই গেছি কি পড়ছিলাম, সে জাজ হয়ে গেছে। তার মানে তার মধ্যে আইন না জানার কমতি থাকতে পারে। এটা এটা হতে পারে, আপনি 2-1টা আইন নাই জানতে পারেন, 2-1টা সেকশন আপনি না জানতে পারেন, তবে আপনি হতাশাগ্রস্ত হতে পারবেন না। আপনি বাংলাদেশের যতগুলো সহকারী জজ যারা সুপারিশপ্রাপ্ত হচ্ছেন, তাদের সবার মধ্যে একটা ব্যাপার আপনি কমন পাবেন, সেটা হচ্ছে তারা সবাই সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে সততার সাথে পরিশ্রম করে গেছেন। আপনি বিচারকদের মধ্যে অনেক পার্থক্য পাবেন। যেমন ধরেন, আমার সাথে আমরা একই স্টেশনে 3জন সহকারী জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছি। আমি, আমার সাথে আরো 2জন আছেন সহকারী জজ। আমাদের 3জনের 3টা জায়গাতে ল্যাকিংস আছে। হয়তো দেখা যাচ্ছে যে আমি কথার কথা, ধরেন আমি চুক্তি আইনটা ভালো পারি, কিন্তু আমি সম্পত্তি হস্তান্তর আইন পারি না। আমার সাথে আরেকজন যিনি সুপারিশপ্রাপ্ত হয়ে জয়েন করেছেন বা গেজেটের যিনি হয়েছেন, তিনি সম্পত্তি হস্তান্তর আইন অনেক ভালো পারেন, সংবিধানটা পারেন না। আবার আরেকজনকে জিজ্ঞেস করবেন, সে সংবিধানও পারে না, সম্পত্তি হস্তান্তর আইনও পারে না, চুক্তি আইনও পারে না, কিন্তু সে সিপিসি অনেক ভালো পারে। তাহলে দেখেন, আমাদের 3জনের মধ্যেই অনেকগুলা ডিসিমিলারিটি আপনি পাবেন। আমাদের অনেক কিছু মিলবে না, আমাদের ব্যাকগ্রাউন্ড মিলবে না, চাল চলন মিলবে না, ইউনিভার্সিটি মিলে না, আমাদের ল্যাকিংস এর জায়গাগুলো ভিন্ন ভিন্ন। তবে আমাদের 3জনের মধ্যে একটা জিনিস কমন, এটা আমি খেয়াল করি, সেটা হচ্ছে আমরা 3জনই যতবারই পরীক্ষা দিয়েছি বা যতবারই খারাপ করেছি, প্রত্যেকবারই আমাদের আল্লাহর উপরে প্রবল ভরসা ছিল, সৃষ্টিকর্তার উপর ভরসা ছিল, এবং আমরা সৎভাবে পরিশ্রম করে গিয়েছি। এটা কমন, এটা আমাদের সবার মধ্যে কমন। এবং আমি আপনাকে নিশ্চয়তার সাথে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, যতগুলো বিচার বিভাগের কর্মকর্তাকে আপনি দেখবেন, একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে আপনি কমন পাবেন, তারা সৃষ্টিকর্তার উপরে প্রবল ভরসা রাখে এবং তারা সততার সাথে পরিশ্রম করেই এই বিচারকের চেয়ারটাতে বসেন। সুতরাং আপনি 2টা আইন কম জানেন, এটা আপনার সমস্যা না। অনেকে বলবেন যে আপু আমি তো পড়ি, আমার মনে থাকে না, এটাও সমস্যা না। আজকে মনে থাকে না, কালকে থাকবে। 2বার পড়ে মনে থাকে না, 4বার পড়েন, মনে থাকবে। অনেকে আমাকে এসে বলে আপু আমি তো ম্যাথ পারি না, কোনো অসুবিধা নেই, ম্যাথে 15 পেয়েও জাজ হয়েছে, এরকম উদাহরণও আছে। চুক্তি আইনের একটা সেকশনও পড়ে নাই, বিচারক হয়ে বসে আছে, এরকম উদাহরণ আমাদের সাথে আছে। সুতরাং আপনি আইন জানেন না, এটা কোনো সমস্যা না, কিন্তু আপনি আপনার রবের প্রতি ভরসা রাখেন না, আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখেন না, আল্লাহ আপনাকে যে নিয়ামতটা দিবে, সৃষ্টিকর্তার নিয়ামতের উপরে আপনার ভরসা নাই, এটা সমস্যা। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সৃষ্টিকর্তার নিয়ামতের উপরে ভরসা রাখতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওই চেয়ারটাতে বসতে পারবেন না। সুতরাং এই জায়গাটা খুব সাবধান ভাইয়া এবং আপুরা, খুব সাবধান। আপনি জাজ হবেন কি হবেন না, এটার প্রায়র স্টেজ হচ্ছে আপনি আপনার রবের প্রতি ভরসা রাখতে পারতেছেন কিনা।
আপনার রিজিকটা 7 আসমানের উপর থেকে আসবেন, আল্লাহ তার গুণে আপনাকে গুণান্বিত করবেন, এই বিশ্বাসটা আপনার প্রতি আছে কিনা? পবিত্র আল কোরআনে আল্লাহ বারবার বলতেছে যে আমি মুমিনদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করি, দুঃখ দেই, কষ্ট দেই, হতাশা দেই, ব্যর্থতা দেই। সুসংবাদ তাদেরকে দাও যারা বিশ্বাসী। সূরা আল বাকারাতে আসছে, সূরা আল ইমরানে আসছে, তারপরে সূরা আল নজমে আসছে, বারংবার এই কথাগুলো আল্লাহ বলতেছে যে আমি আমি আমার বান্দাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করি, তাদেরকে ফেল করায় দেই, অসুখ বিসুখ দেই, তাদের টাকা পয়সা ধ্বংস করে দেই, কিন্তু তুমি তাদেরকে সুসংবাদ দাও যারা আমার নিয়ামতের উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। সুতরাং আপনি কি পারবেন, আপনি কি পারবেন না, এটা ডিপেন্ড করতেছে আপনি তার নিয়ামতের উপরে ভরসাটা রাখতে পারতেছেন কিনা। সফল ব্যক্তি কারা? যারা স্রষ্টার উপরে ভরসা করে। এটা বারংবার মাথায় রাখবেন। আপনি কার গুণে গুণান্বিত হতে যাচ্ছেন? আপনি সৃষ্টিকর্তার, স্রষ্টার গুণে গুণান্বিত হবেন। এবং আপনি যদি এই গুণে গুণান্বিত হওয়ার পরে ন্যায় বিচার করতে পারেন, তাকওয়ার অধিকতম নিকটবর্তী আপনি হবেন। আর তাকওয়ার নিকটবর্তী হলে আপনি ইহকাল পরকাল দুইটা দুনিয়াতেই সম্মানিত হবেন। আপনি আর কি চাচ্ছেন? এই দুনিয়া এবং পরকাল দুইটা দুনিয়াতেই আপনি সম্মানিত হবেন। শর্ত একটাই, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখতে হবে। আর আপনি কি জাজ হতে পারবেন? হ্যাঁ, আপনি পারবেন। সাইন কি? সাইন হচ্ছে আপনি এখনো চেষ্টা করে যাচ্ছেন। সাইন হচ্ছে আপনি এখনো ধৈর্য ধরে ক্লাসটা করতেছেন। সাইন হচ্ছে বারবার হয়তো আপনি ক্লাস টেস্টটা খারাপ দিচ্ছেন, বারবার আপনি আপনার কাছের মানুষগুলো দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তারপরেও আপনি পড়তে বসতেছেন। দ্যাট ইজ দ্য সাইন। এটাকে কাজে লাগান। আপুর কথাগুলো কখনো পুরনো হয় না, যতবার শুনি ততবার মনে হয় আমি পারবো। অবশ্যই পারবেন মাহিম, আপনি না পারলে আপনি আজকে ক্লাসে আসছেন কেন? আপনি তো 17 বিজেএস দিয়ে এখন চাকরি করতেন। আপনি না পারলে, আমি এখানে অনেককে চিনি যারা ব্যক্তি জীবনে অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়েন, অনেক সমস্যার মধ্যে থাকেন। আপনি ক্লাস করতে আসছেন কিভাবে? এটা একটা সাইন, ইটস এ সাইন ফ্রম ইউর গড। এটাকে কাজে লাগান। অলরাইট, আমরা অনেকক্ষণ গল্প করে ফেলছি, এবার একটু পড়তে বসি। এবার একটু আমরা আবার একটু পড়াশোনা করি, ঠিক আছে? অনেকক্ষণ গল্প করে ফেলছি। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা এগ্রিমেন্টে ছিলাম, আমরা চুক্তিতে ছিলাম। এবার আমরা একটু দেখি। আসিয়া খাতুন লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপু। না, এগুলো সত্যি কথা। হ্যাঁ, আপনারা এগুলো মানে হয়তো মাঝে মাঝে একটু ভুলে যান বা আপনাদের মাথা থেকে এটা একটু চলে যায়, এই জন্য আপনারা ফ্রাস্ট্রেটেড হয়ে যান, তবে কথাগুলো সত্য। তাহলে আমরা এখানে সংজ্ঞা দেখেছি, আমরা প্রস্তাব, আমরা প্রপোজাল, একসেপ্টেন্স সব দেখেছি। আমরা দেখেছি এগ্রিমেন্ট কখন কন্ট্রাক্টে পরিণত হয়, আমরা দেখেছি কন্ট্রাক্টকে কখন আপনি সমস্ত কন্ট্রাক্টকে আপনি এগ্রিমেন্ট বলবেন, কিন্তু সব এগ্রিমেন্টকে আপনি কন্ট্রাক্ট বলতে পারবেন না, এগুলো আমরা দেখেছি। এখন আমরা দেখবো একটু সেকশন 4-এ কি বলা আছে। সেকশন 2 আমাদের ইন্টারপ্রিটেশন ক্লজ ছিল, আমরা সেটা পড়েছি। এখন আমরা দেখবো ধারা 4-এ কি বলা আছে। ধারা 4-এ বলা আছে যে কমিউনিকেশন ওয়েন কমপ্লিট, বা প্রদান কখন সম্পূর্ণ হয়, এটা সেকশন 4-এ বলা আছে। কমিউনিকেশন ওয়েন কমপ্লিট। আচ্ছা, এই ব্যাপারটা কি? মানে আপনি যে একটা প্রস্তাব দিচ্ছেন, এটা কখন আপনি বলবেন যেটা আমি কমপ্লিটলি দিলাম? এটা হচ্ছে একদম সিম্পল। আপনি যাকে প্রস্তাব দিচ্ছেন, যার নিকট প্রস্তাব, তার অবগতির মধ্যে আসলেই হলো। অবগতির মধ্যে আসলেই। তাহলে আমি আপনাকে একটা প্রপোজাল দিচ্ছি, আমি আপনাকে একটা প্রপোজাল, নুসরাত জাহান কি লিখেছেন আপু আপনি 9টা পর্যন্ত ক্লাস নেন, 9টা 15-তে আমাদের আরেকটা ক্লাস। হ্যাঁ, আমি ছেড়ে দিব আপনাদেরকে। আমরাও প্রায় শেষের দিকে, আমরা আর কয়েকটা জিনিস একটু পড়বো। এই জায়গাগুলো একটু বুঝেন। সেকশন 4, সেকশন 5, সেকশন 6, এই জায়গাগুলোতে স্টুডেন্টদের প্রবলেম থাকে। ওরা, আপনি যখন বই পড়তে যাবেন তখন দেখবেন যেটা বুঝতে পারবেন না, কারণ অনেক কথা লেখা তো আপনার মাথার উপর দিয়ে যাবে। এই জন্য আমরা একটু সহজভাবে বিষয়টা বোঝাচ্ছি। প্রদান, একটা প্রস্তাব প্রদান কখন সম্পূর্ণ হবে, বা আপনি কখন বলবেন যে আমাদের কমিউনিকেশনটা কমপ্লিট হলো? যখন আপনি প্রস্তাবটা দিচ্ছেন, যার কাছে আপনি প্রস্তাবটা দিচ্ছেন, তার অবগতির মধ্যে আসলেই, মানে তার নলেজের মধ্যে আসলেই আপনি বলবেন আপনার তরফ থেকে প্রদানটা সম্পূর্ণ হয়ে গেল। তার মানে আমি আপনাকে একটা প্রপোজাল দিচ্ছি। ধরেন আমি আপনাকে বললাম 8টা ক্লাস লাইভে করলে আমি আপনাকে চুক্তি আইনের নোটটা দিয়ে দিব, এটা আপনার সাথে আমার একটা কন্ট্রাক্ট। এখন আমার দিক থেকে আমার কমিউনিকেশনটা কখন কমপ্লিট হবে? এখানে তো পার্টি দুইটা, একটা আমি একটা আপনি। আমার দিক থেকে কমিউনিকেশনটা কখন কমপ্লিট হবে? এই যে আমি আপনাকে বললাম, আমি আপনাকে কথাটা বললাম, যখনই এটা আপনার নলেজের মধ্যে আসছে
তখন থেকেই আমার কমিউনিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। যখন থেকে আমার এই কথাটা আপনার নলেজে চলে আসছে, সেটা আপনি আপনার লাইভে ক্লাস করার মাধ্যমে শুনতে পারেন, আপনি আপনার কোনো বন্ধুর কাছ থেকে এই কথাটা শুনতে পারেন যে নুসরাত আপুর 8টা ক্লাস লাইভে করলে তার নোটটা পাওয়া যাবে। যখনই এটা আপনার নলেজের বা আপনার অবগতির মধ্যে জানা চলে আসবে, তখনই আমি বলে ফেলবো প্রদান সম্পন্ন, অর্থাৎ আমার তরফ থেকে আমি যে প্রস্তাবটা দিলাম এটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে যে কোনো একটা প্রপোজালের কমিউনিকেশন কমপ্লিট হওয়ার শর্তটা কি? শর্তটা হচ্ছে আপনার নলেজের মধ্যে এটা আসতে হবে। তাহলে আমার দিক থেকে আমি ক্লিয়ার। আপনার নলেজের মধ্যে যদি এটা চলে আসে তাহলে আমার কমিউনিকেশনটা কমপ্লিট। এটা আমি খুব সহজে বললাম, বই আরো অনেক কিছু লেখা আছে, তবে মূল ফ্যাক্ট এটাই। আচ্ছা, এবার আসেন সেকশন 5টা আমরা একটু দেখি। সেকশন 5-এ কি বলে দিছে? সেকশন 5-এ বলতেছে প্রস্তাব ও প্রস্তাব গ্রহণ, প্রত্যাহার, রিভোকেশনের কথা বলা আছে। রিভোকেশন অফ প্রপোজাল, রিভোকেশন অফ প্রপোজাল অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আমরা একটু আগে দেখলাম যে আপনার এই প্রপোজালটা কখন, এই কমিউনিকেশনটা কখন কমপ্লিট হয়। এখন আমরা একটু দেখব যে রিভোকেশনটা আপনি কখন করতে পারেন। এই যে আপনি প্রস্তাবটা দিবেন, এটা তো আপনি দিলেন, দেয়া মাত্রই যে আপনার সেটা সাথে সাথে একসেপ্টেড হয়ে যাবে, ব্যাপারটা তো এরকম না। রিভোকেশনের একটা সুযোগ তো আপনার থাকা উচিত। আবেগে পড়ে বলে ফেললাম, আচ্ছা ঠিক আছে আমার নোটটা আপনি নিয়ে নিন, কিন্তু পরে হিসাব করে দেখলাম আরে নোটটাই তো আমার করা নাই, আর নোট তো আমি এখন কমপ্লিট করতেও পারবো না। তাহলে একটা সুযোগ তো আইনে নিশ্চয়ই দিবে। আপনি একটা প্রস্তাব যদি দিয়ে থাকেন তাহলে সেটা রিভোক করার বা সেটা প্রত্যাহার করারও একটা সুযোগ আছে। তাহলে আমাদের সেকশন 5 আমাকে বলতেছে ঠিক কখন আপনি এই প্রপোজালটা বা এই অ্যাকসেপ্টেন্সটা রিভোক করতে পারেন। একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা বুঝে ফেলবো, একটা এক্সাম্পল দিব আমরা। ধরেন এ, হ্যাঁ, ডাকযোগে একটি চিঠি পাঠিয়ে তার বাড়ি বিক্রি করার জন্য, উদাহরণটা খেয়াল করেন, তার বাড়ি বিক্রি করার জন্য বিয়ের নিকট প্রস্তাব করে। উদাহরণটা দেখলেই আপনার সেকশন 5টা ক্লিয়ার হয়ে যাবে। বি অপর একটি চিঠি পাঠিয়ে অপর একটি চিঠি ডাকযোগে পাঠিয়ে প্রস্তাব গ্রহণের ব্যাপারটি একে অবগত করে। এটা আমরা একটা এক্সাম্পল খেয়াল করলাম, ঠিক আছে। এখন দেখেন এই উদাহরণের মধ্যে দুইটা ঘটনা ঘটছে। এখানে এ নামক ব্যক্তিটা সে হচ্ছে প্রস্তাব প্রদান করে, বি নামক ব্যক্তিটা সে হচ্ছে প্রস্তাবটা গ্রহণ করে। তার মানে একজন আপনাকে প্রপোজাল দিয়েছে, এখানে একটা অফার আসছে এর পক্ষ থেকে, বি হচ্ছে একটা অ্যাকসেপ্টেন্স দেখাইছে। এখন আপনার কাছে পরীক্ষায় প্রশ্ন করে, মারিয়া লিখেছেন 8:50 শেষ করলে বেটার হয়। হ্যাঁ, ছেড়ে দিব আপনাকে, বেশিক্ষণ আটকাবো না। পরীক্ষায় আপনার কাছে যে প্রশ্নগুলো করে বা আমাদের জুডিশিয়ারিতে প্রবলেমেটিক প্রশ্ন, সেকশন 5 থেকে প্রবলেমেটিক প্রশ্ন আসে, সেকশন 5 থেকে প্রবলেমেটিক প্রশ্ন করে, আপনাকে এরকম একটা উদাহরণ দিয়ে জিজ্ঞেস করবে যে এখানে এ যদি তার অফারটি রিভোক করতে চায় তাহলে কখন করবে বা কখন করতে পারবে। আবার আপনাকে জিজ্ঞেস করবে বি যদি তার অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা রিভোক করতে চায় বা তার প্রস্তাব গ্রহণের ব্যাপারটা প্রত্যাহার করতে চায় তাহলে কখন করবে। এ ধরনের ক্ষেত্রে সেকশন 5 আমাদেরকে বলছে যে বি তার প্রস্তাব গ্রহণের চিঠি, দেখেন এ তার যে প্রস্তাবটা পাঠাইলো এটা সে কখন রিভোক করতে পারবে সেটা আমরা আগে একটু দেখি। বলতেছে এই চিঠিটা
বাট এই অফারটা সে রিভোক করতে পারবে কখন? বি তার গ্রহণের চিঠি ডাকযোগে প্রেরণের পূর্বে। ভালো করে বুঝি বিষয়টা। অথবা প্রেরণের মুহূর্তে। বইয়ে যেটা লেখা আছে সেকশন 5-এ যে প্রস্তাব প্রদান কখন প্রত্যাহার করা যায়, বলতেছে প্রস্তাব গ্রহণ সম্পূর্ণ হওয়ার বা কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্স কমপ্লিট হওয়ার পূর্বে যে কোনো সময় আপনি প্রদানটা হচ্ছে রিভোক করে ফেলতে পারবেন। তাহলে ব্যাপারটা কেমন? এই যে এ সাহেব একটা প্রস্তাব দিল, তাই না? প্রস্তাবটা বি বরাবর আসছে। এখন এ যদি তার এই প্রস্তাবটা রিভোক করতে চায় তাহলে কখন করবে? বলছে বি যে তার গ্রহণের চিঠিটা ডাকযোগে পাঠাবে, এই চিঠি ডাকযোগে পাঠানোর পূর্বে যে কোনো সময় করতে পারবে, অথবা ডাকযোগে প্রেরণ করার মুহূর্তে, অর্থাৎ যখন সেটা পাঠাতে চাচ্ছিল ওই সময় এ যদি চায় তার প্রস্তাবটা সে রিভোক করে নিয়ে আসতে পারবে। তার মানে এই যে বি যে অ্যাকসেপ্টেন্সটা করলো, এটা এ পর্যন্ত আসার আগে যে কোনো সময়ে তার প্রস্তাবটা রিভোক করে নিয়ে আসতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা আরেকবার একটু সহজে বলি। এ সাহেব তো ডাকযোগে চিঠি দিয়ে প্রস্তাবটা দিয়েই ফেলছে, বিও ব্যাপারটা একসেপ্ট করছে, কিন্তু বি যে একসেপ্ট করছে এটা কি এর নলেজের মধ্যে আসছে? আসে নাই। কখন আসবে? যখন ও যে চিঠিটা পাঠাইছে এটা যখন এ পেয়ে যাবে তখন এর নলেজে আসবে হ্যাঁ আমার প্রস্তাবটা একসেপ্টেড হয়েছে। তাহলে এ যদি চায় যে না আমি তো আবেগের বশে প্রস্তাবটা দিয়ে ফেললাম, এখন আমি এটা রিভোক করব, কখন করতে পারবে? বলতেছে বি তার চিঠিটা ডাকযোগে পাঠানোর আগে বা পাঠানোর মুহূর্তে যে কোনো সময় এ তার প্রস্তাবটা রিভোক করে নিয়ে যেতে পারবে। তার মানে এর হাত পর্যন্ত ওর অ্যাকসেপ্টেন্সের চিঠি না আসলেই হয়েছে। এর হাত পর্যন্ত অ্যাকসেপ্টেন্সের চিঠি না আসলেই হয়েছে। এর আগে যে কোনো সময় এ হচ্ছে তার এই অফারটা রিভোক করে নিয়ে আসতে পারবে। এখন আমি যদি বলি বি কখন পারবে, বি তার প্রস্তাব গ্রহণ বা অ্যাকসেপ্টেন্সের অফারটা কখন রিজেক্ট করতে পারবে? বলতেছে এর নিকট চিঠি পৌঁছার পূর্বে যে কোনো সময়। এর নিকট চিঠি পৌঁছানোর পূর্বে যে কোনো সময়। তাহলে দেখেন এ যে আপনার ব্যাপারটা একটু খেয়াল করি, সহজ জিনিস। এ যে আপনাকে অফারটা দিল, এই অফারটা সে কখন রিভোক করে নিতে পারবে? বি তার এই গ্রহণের চিঠিটা ডাকযোগে পাঠানোর পূর্বে অথবা পাঠানোর সময়, যে কোনো সময় সে বলতে পারবে না ভাই আমি তোমাকে আর অফারটা দিতে চাই না, আই রিভোক, আমি প্রত্যাহার করে নিলাম। আর বি যে একসেপ্ট করলো এটা সে কখন রিভোক করতে পারবে? বলতেছে এর নিকট চিঠি পৌঁছানোর পূর্বে যে কোনো সময়। তার মানে ফার্স্টে সে আবেগের বশে বিষয়টা একসেপ্ট করে ফেলছে, কিন্তু পরবর্তীতে তার যদি মনে হয় যে আরে না এটা তো একসেপ্ট করা যাবে না, অফারটা তো ভালো হয় নাই, তাহলে এই প্রস্তাব প্রদানকারীর নিকট এই খবরটা পৌঁছানোর পূর্বে যে কোনো সময় সেটা রিভোক করে নিতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? আমরা আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করব ক্লাস। আমাকে একটু জানাবেন ব্যাপারটা ক্লিয়ার কিনা। নেক্সট ক্লাসে আমরা একটু দেখব এই যে প্রত্যাহারটা আপনি করবেন, এই যে আপনি রিভোকেশনটা করবেন, এটা আপনি কিভাবে করবেন, প্রত্যাহার কিভাবে করা যায়। আমরা দেখব যে অ্যাবসলিউট অ্যাকসেপ্টেন্স বলতে কি বোঝায়, আমরা দেখব কারা কারা চুক্তি করতে পারে, আমরা দেখব একটা সম্মতিকে ফ্রি কনসেন্ট বা স্বাধীন সম্মতি বলতে গেলে কি কি কাজ করতে হবে। এটা আমাদের আগামী ক্লাসের পড়া। এবং আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন আপনার চুক্তি আইনের যে যে বিষয়গুলো আপনার পরীক্ষায় আসবে, সেটা প্রিলি হোক কিংবা রিটেন হোক, সে সবগুলো বিষয় আপনার 8টা ক্লাসে আমি শেষ করে দিব ইনশাল্লাহ। প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, এমন কোনো কিছু আপনাকে আমি ক্লাসে বাদ রাখবো না যেটা আপনার পরীক্ষায় আসবে। সুতরাং চুক্তি আইনের উপরে একটা ট্রিমেন্ডাস প্রিপারেশন নিতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে, মিনি ল স্কুলের সাথে কানেক্টেড থাকতে হবে। আর আমার এই সুন্দর নোটখানা সংগ্রহ করতে গেলে 8টা ক্লাস লাইভে করতে হবে। আজকে যারা যারা লাইভে করেছেন নামগুলো আমি লিখে রেখেছি, আপনাদের ক্লাস নিতে নিতেই আমি লিখে রেখেছি। পরবর্তীতে 7টা ক্লাস যারা লাইভে করবেন সবাইকে আমি আমার নতুন নোটটা দিয়ে দিব। আর যারা আগের বছর নোট কালেক্ট করেছেন ভাবতেছেন যে আমার কাছে তো পুরাতনটা আছেই, তাদেরকে বলে রাখি পুরাতন নোটের সাথে এবার আরো অনেক কিছু আমি নতুন নতুন ভাবে যুক্ত করেছি।
আমি রিটেনের কয়েকটা প্রশ্ন অ্যাড করেছি, কিছু এক্সাম্পল অ্যাড করেছি, যেটা দেখলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে আমি আশা করছি পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।